সো আজকে আমরা পড়ব কোয়ান্টের প্রথম ক্লাস আর আমাদের কোর্সের দ্বিতীয় ক্লাস, সেটা হচ্ছে বেসিক। সেখানে আমরা হচ্ছে তিনটা টপিকের উপরে বিশেষ করে আলোচনা করব, সেটা এরিথমেটিকের চ্যাপ্টারের মধ্যে পড়ে। সো 5 উইল বি হচ্ছে 7 এবং 13 এবং 14, তিনটা চ্যাপ্টারের বেসিক নিয়ে কথা বলবো যা আছে এর ভিতরে। বাকিগুলো ম্যাথ করার সময় বুঝতে পারবো অথবা কেএমএফ করার সময় আমরা আইডিয়া পাবো। ঠিক আছে। সো আমাদের প্রথম যে টপিক সেটা হচ্ছে আমরা অ্যারিথমেটিকের যে বেসিক যে কথাটা যেটা আসে সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার সম্পর্কে জানা। মানে পরীক্ষার হলে আমরা যে ভুলটা করি সব সময়, যে আমরা এগুলো সব জানি, নাম্বার কি, হোল নাম্বার কি, ইন্টিজার কি, আমরা হয়তো বা জানি, কিন্তু পরীক্ষার অপশনগুলোতে আসে কোয়ান্টিটিভ এ এবং কোয়ান্টিটিভ বি, এইরকম অপশন থাকে। সো আমরা জানি কি যে যদি এ বড় হয় তাহলে এ বড়, বি বড় হলে বি বড়, দুইটা সমান হলে সি, অথবা কোনোটা না হলে ডি, অথবা কোনোটা যদি আমি কোশ্চেন না করতে পারি সলভ, তখন এটা হচ্ছে ডি। এখন পরীক্ষার হলে যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে আমাদের উপরে একটা শর্ত দিয়ে রাখে, হয়তো বা এক্স ইকুয়াল টু ইন্টিজার, অথবা বলে থাকে এক্স ইজ ইকুয়াল টু নাম্বার, অথবা বলা থাকে এক্স ইজ ইকুয়াল টু হোল নাম্বার, অথবা বলা থাকে এক্স ইজ ইকুয়াল টু ন্যাচারাল নাম্বার। এই যে কোটেশনগুলো, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা ওয়েট একটা সেকেন্ড, সাইকেল ভাই, ভাই হ্যালো। ওকে, সাইকেল ভাই, ভাই ওই যে ভাই তো বাসা নেই, এই জন্য আমি ক্লাস নিতেছি। নিতেছি, হ্যাঁ হ্যাঁ, শেষ করে বলবো। ওকে, তাহলে আমরা হচ্ছে এই জিনিসটা থাকে। এখন দেখেন, আপনারা অলরেডি হচ্ছে বেসিক কোয়ান সম্পর্কে জানছেন, অথবা হচ্ছে আপনারা প্রশ্ন দেখছেন। সো এরকম দেখেন না যে উপর একটা কোটেশন লিখে বলে দেয়, এক্স এর একটা কন্ডিশন দিয়ে দেয় না, এরকম দেখছেন? শুনতেছেন জি আমাকে? ভাইয়া। তো এই যে কন্ডিশনের কারণে আনসার কি পার্থক্য হয়ে যায় না? এটাকে ফলো করছেন? জি ভাইয়া। হ্যাঁ। সো এই জিনিসটার জন্য আমাকে একদম বেসিক ধারণাটা 100% রাখতে হবে, আসলে এই জিনিসগুলো কি, এবং অপশন টেস্টের সময় মাস্ট বি এটাকে খেয়াল করে টেস্ট করতে হবে। যদি বলা হয় যে ইন্টিজার, তাহলে এখানে অবশ্যই দশমিক নাম্বার চেক করব না। যদি বলা হয় এখানে হচ্ছে নাম্বার, আচ্ছা এখন আমরা আসি এখান থেকে। আচ্ছা, ইন্টিজার বলতে কি বুঝি আমরা? প্লাস মাইনাস সব থাকবে আর কি। প্লাস মাইনাস সব ভ্যালু থাকবে, দশমিক নাম্বার থাকবে না। অর্থাৎ প্লাস টুও থাকতে পারে, মাইনাস টুও থাকতে পারে। অর্থাৎ প্লাস মাইনাস টোটাল ভ্যালু যখন আমাকে ইনক্লুডেড থাকবে তখন ইন্টিজার হবে। তখন আমাকে যদি এখানে একটা এক্স স্কোয়ার প্লাস টু, এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস ফোর ভ্যালু চেক করতে বলে, তখন আমরা পজিটিভ ভ্যালু চেক করব, নেগেটিভ ভ্যালু চেক করব। মাস্ট বি প্রত্যেকটা ফ্যাক্ট চেক করে আমাকে আনসারে যাইতে হবে। সো তার মানে আমি ইন্টিজারটা ভালোভাবে চিনতে হবে। ইন্টিজার মানে কি? এটা হচ্ছে পূর্ণ সংখ্যা প্লাস এখানে হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ দুইটা সংখ্যার ওই ভ্যালুই থাকবে। ঠিক আছে, বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, হোল নাম্বার মানে কি? জিরো ওয়ান টু থ্রি আচ্ছা, ওয়ান জিরো টু থ্রি। থেকে শুরু করে পজিটিভ সংখ্যা, তাই না? এখানে নেগেটিভ কি চেক করব? না। তার মানে হচ্ছে এখানে জিরোটা যা আছে, এটা আছে, এইটা মাথায় রাখতে হবে। সো হোল নাম্বার বলতে অনেকে জিরোটাকে অ্যাভয়েড করার কারণে তখন হয় কি আনসারের হয়তো বা আনসার সি আসলো, বাট জিরোর জন্য আনসার হয়তো বা ডি চলে আসলো। So, এই জিনিসটা চেক করতে যেয়ে তখন আমাদের মাথায় রাখতে হবে যে জিরোটা এখানে নাই। সো এইটা হচ্ছে আমাকে হোল নাম্বার, এবং জিরো সহ দশমিক থেকে ধরে টোটাল নাম্বার ভ্যালুটা এখানে ইনক্লুডেড থাকবে। ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে কি হবে তাহলে? জিরো বাদে সব। জিরো বাদে ওয়ান থেকে শুরু হবে, এখানে শুরু হবে। তার মানে আমার এই জিনিসটা যখন ক্লিয়ার আইডিয়া থাকবে, আমি এখানে ভুলগুলো করবো না। সো এইগুলোর ম্যাথ আমরা কিছুক্ষণ পরই অথবা নেক্সটের সামনে পাবো। সো এই জিনিসটা খেয়াল রাখবো। ঠিক আছে। তারপরে হচ্ছে ছোটখাটো ম্যাথ। ন্যাচারাল নাম্বার জিরো বাদ দিয়ে জি, ন্যাচারাল হচ্ছে জিরো বাদ দিয়ে হোল নাম্বার জিরো সহ ইন্টিজার জিরো, মানে টোটাল পজিটিভ নেগেটিভ টোটাল। ঠিক আছে,
এখানে নেগেটিভ কোনো ভ্যালু আসবে না, এখানে নেগেটিভ কোনো ভ্যালু আসবে না। বুঝতে পারছেন? ওকে, নাম্বার অফ ইন্টিজার। আচ্ছা, এখন হচ্ছে কোনো একটা সংখ্যার মধ্যে বলে যে ধরেন হচ্ছে আপনার কাছে সংখ্যা আছে এরকম যে বলা হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে কতগুলো নাম্বার আছে, কতগুলো ইন্টিজার আছে, বলে দিল কতগুলো ইন্টিজার আছে আপনার। এই যে একটা রেঞ্জ দিয়ে বললো ইন্টিজার কয়টা আছে, এখন আপনি কি বসে বসে গুনবেন? এই জিনিসটা আমরা করব না। সো আমরা এখানে আবার দুইটা জিনিস শিখতে হবে, একটা হচ্ছে ইনক্লুসিভ, একটা হচ্ছে এক্সক্লুসিভ। ইনক্লুসিভ বলতে কি? মানে এই সংখ্যাটা 18-40 সহ। থাকবে 18 হ্যাঁ, এবং 18 থেকে 40। 40 ইনক্লুডেড, তাই না? আর হ্যাঁ, এক্সক্লুসিভ হচ্ছে এর ভিতরে বেলোটা, এটা ইনক্লুডেড না। তাহলে এটার জন্য আমরা একটা রুলস শিখবো, শর্টকাট না, রুলস শিখবো। সেটা হচ্ছে কোনো একটা সংখ্যার ইনক্লুসিভ ভ্যালুর কতগুলো সংখ্যা আছে এটা বের করার জন্য আমরা পড়বো লাস্ট ডিজিট যেটা মাইনাস ফার্স্ট ডিজিট প্লাস ওয়ান। তাহলে আমরা কি শিখলাম? লাস্ট মাইনাস ফার্স্ট প্লাস ওয়ান যখন হচ্ছে ইনক্লুসিভ হবে, যখন এক্সক্লুসিভ বলবে তখন আমরা বলবো লাস্ট মাইনাস ফার্স্ট মাইনাস ওয়ান। one, ঠিক আছে? তাহলে যদি আমরা বলি 1 থেকে 10 পর্যন্ত ইনক্লুসিভ, তাহলে কি কি হইতো? 10 মাইনাস 1 মাইনাস প্লাস 1, তাহলে কত থাকে? 10ই থাকে। তাহলে 1 থেকে 10 পর্যন্ত 10টা সংখ্যা, সেটা তো আমরা জানি, তাই না? So, বুঝতে পারছেন? সূত্রগুলো লিখছেন? জি জি। জি ভাইয়া বুঝছি। ওকে, হ্যাঁ লিখছি ভাই। তাহলে জি আরেকটা ভাই। জিনিস শিখবো, সেটা হচ্ছে সাম অফ দ্য ইন্টিজার ইন দ্য ইন্টারভ্যাল। মানে কোনো একটা সংখ্যার মধ্যে ইন্টারভ্যালের মধ্যে টোটাল সাম বের করতে পারবো, যোগফল। তো আমরা দুইটা যোগফল শিখবো যাতে হচ্ছে কোনো ঝামেলা না হয়। একটা হচ্ছে সাম অফ দ্য ইন্টারভ্যাল, যেখানে 1 থেকে শুরু হয়েছে, ধরেন 1 থেকে বললো 500 পর্যন্ত সংখ্যার যোগফল বের করো, 1 থেকে বললো 50 পর্যন্ত সংখ্যা যোগ করবে, 1 থাকতেই হবে, তখন একটা সূত্র। আবার 1 ছাড়া যে কোনোভাবে যদি আসে তাহলে আরেকটা সূত্র, সেটাকে আবার 1-এর সাথেও করতে পারবেন। তাহলে 1 সহ যদি হইতো তাহলে সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। তাহলে সাম বের করার সূত্র n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। অবশ্যই এখানে 1 থাকতেই হবে। তাহলে কি আমরা যদি 1 থেকে 50 বলি তাহলে 50 ইন্টু 51 ডিভাইডেড বাই টু, অর্থাৎ 25 ইন্টু 150। বুঝা গেছে? সো এই সূত্র কখন? যখন আমাকে 1 ইনক্লুডেড থাকবে। যদি 1 ইনক্লুডেড না থাকে তখন আমরা একটাই সাম শিখবো, সূত্র শিখবো, যাতে সব ধরনের সামের যোগফল করতে পারি। ইন্টারভালের সাম, তারপর হচ্ছে ধরেন একটা বলা আছে 3, 5, 7, 9, এরকম করতে 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 80, 800, 1 পর্যন্ত এগুলোর হচ্ছে আমাকে সাম বের করে দাও। আবার হইতে পারে এরকম 3, 5, 3, 4, 5, 6, 7, 8 এগুলোর সাম বের করে দাও। অর্থাৎ আমাকে ইন্টারভ্যালও বের করতে পারবো, এগুলো বের করতে পারবো। আবার 1 থেকে 8 পর্যন্ত এই সেম সূত্রটাও করতে পারবেন। অর্থাৎ আমার তো এটা হচ্ছে শুধু 1 দিয়ে, বাট আমরা একটা সূত্র শিখলে সবগুলো সাবমিট করতে পারবো। সেটা কি? আমরা কোনো একটা সংখ্যা লাস্ট প্লাস ফার্স্ট ডিভাইডেড বাই 2 ইন্টু লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই ডি প্লাস 1, এটা পুরোটা ব্র্যাকেট একটা এটা। তাহলে কি? ডি হচ্ছে ইন্টারভাল, একটা সংখ্যার মধ্যে একটা সংখ্যার গ্যাপ। যেমন হচ্ছে 1 থেকে 10 যদি নিতাম তাহলে গ্যাপ হইতো জাস্ট টি এর মান হইতো 1। আর যদি 3, 5, 7 এটা যোগ করতে বলি তাহলে এটা গ্যাপে ডি এর মান কত হবে? 2 হবে। তাহলে আমি যদি এখানে বলি যে 2, 4, 6 এই ডট 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 করে 22 এর যোগফল বের করি, তাহলে এখানে কি হইতো বলেন তো একটু? হ্যাঁ জানো 22 22 প্লাস প্লাস 2 নিচে 2 2 গুণ 22 মাইনাস 2 ডি হলো 2 এবং root হচ্ছে 2 প্লাস plus 1। প্লাস 1। ওকে, তাহলে এই জিনিসটা যেটা হবে তাহলে 24/2 হচ্ছে 12 ইন্টু, তাহলে এখানে পাচ্ছি কত? 20, 11। 10 প্লাস 11, তাহলে এইটা যেটা হবে এটা এখানে। সো আলটিমেটলি এখন এইভাবে করতে পারেন। এখানে জাস্ট হচ্ছে যে কোনো সংখ্যার সাম বের করার জন্য এই একটা সূত্র যখন মাথায় রাখবেন, পরীক্ষার হলে এই টেনশন হবে না যে আমি গ্যাপের ভ্যালুর জন্য বের করতেছি নাকি আমি কনজিকিউটিভের জন্য বের করতেছি, এই জিনিসটা হবে না। মাথার মধ্যে এই সূত্রটা গেঁথে ফেলেন, যে কোনো সাম এখান থেকে বের করতে পারবেন। বুঝা গেছে? জি ভাইয়া। ভাই আরেকটা একটু বলা যাবে? জি, কোনটা বলবো?
এই সামের ডিটেলসটা আচ্ছা, সামের সূত্র বের করার জন্য আমরা যদি 1 থেকে কোনো সংখ্যার কনজিকিউটিভ সংখ্যার যোগফল বলে, কনজিকিউটিভ 1 2 3 4 এরকম 1 সহ আপনার 100 সংখ্যা যোগফল বের করতে বলে, তখন সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। অবশ্যই 1 থেকে শুরু হইতে হবে এবং এটা কনজিকিউটিভ হইতে হবে। যদি 1 3 5 7 এরকম হয় তাহলে এটার যোগফল হবে না। এই জন্য এটার জন্য আবার আরেকভাবে বের করতে হবে। এই জন্য আমরা জাস্ট একটা শর্টকাটের সাম শিখবো যেটা দিয়ে আমরা সব ধরনের সাম ব্যবহার করব। সেটা কি? সাম ইজ ইকুয়াল টু লাস্ট নাম্বার, লাস্ট যে ভ্যালুটা বলবে, এই যে 1 থেকে 100 হলে 100 প্লাস ফার্স্ট নাম্বার, ফার্স্ট ডিজিটটা যেটা, ডিভাইডেড বাই 2 ইন্টু লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইড বাই ডি প্লাস 1, এই পুরোটা গুণ এভাবে। তাহলে ডিটা হচ্ছে একটার থেকে একটা দূরত্বর মানে গ্যাপটা, যেমন 1 2 3 এটার গ্যাপ হচ্ছে 1, যদি হয়তো 2 4 6 এটার গ্যাপ হবে 2, যদি বলে 7 10 13 এরকম তাহলে গ্যাপ হবে 3, আর লাস্ট নাম্বার হচ্ছে 13, ফার্স্ট নাম্বার 7 এরকম। এটা দিয়ে জাস্ট যে কোনো জিনিসের সাম বের করতে পারবেন। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে মাল্টিপল ইন ইন্টারভ্যাল কোন একটা জিনিসের মানে ওই ইন্টারভ্যালে কয়টা মাল্টিপল আছে, মানে বলে হচ্ছে ধরেন এই সংখ্যাটি বললো যে 17 থেকে 184 মধ্যে 5 এর মাল্টিপল কয়টা সংখ্যা আছে, 5 এর মাল্টিপল কয়টা সংখ্যা আছে, এটা বের করার জন্য জাস্ট সূত্র লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই ইন্টারভাল ভ্যালুটা। ধরেন 5 বললো 5, আপনার 7 বললো 10 বললো, জাস্ট 5 দিবেন প্লাস 1 দিবেন। তাহলে এখানে বের করার সূত্র কি? 186 মাইনাস 17 ডিভাইড বাই 5 প্লাস 1। বুঝতে পারছেন? হ্যাঁ, 5 কেন 5? যত সংখ্যার মাল্টিপল, মানে আমি বলছি 5 এর ইন্টারভাল কয়টা আছে, 5 এর, ঠিক আছে, 5 এর ইন্টারভালটা বের করতে বলছে। আমরা যদি বলতাম 7 এর ইন্টারভাল বের করে, 7 এর হচ্ছে মাল্টিপল কয়টা আছে, তখন 7 দিতাম নিচে। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, আচ্ছা, ফ্যাক্টর এবং ডিভাইজার। আচ্ছা, ফ্যাক্টর ডিভাইজার মানে কি বলেন তো? ফ্যাক্টর হচ্ছে একটা সংখ্যাকে কতগুলো সংখ্যা দিয়ে ভাগ মানে এক করা যায়, গুণ আর দিয়ে ডিভাইজার? করা যায়। আর ডিভাইজার হচ্ছে মানে ওই সংখ্যাকে কিভাবে ভাগ করা যায়, ওই সংখ্যাকে ভাগ উপসংখ্যা যায় কি কিনা, ভাগ তাই না? করা যদি ভাগ যায়। যায় তাহলে এটা ডিভাইজার, ফ্যাক্টর হচ্ছে এটা। এখন আমাকে পরীক্ষার হলে যেটা থাকবে, যেটা ভালোভাবে শিখতে হবে, সেটা হচ্ছে ফ্যাক্টর বের করার শর্টকাট, ফ্যাক্টর বের করার নিয়ম। এখন আমরা ফ্যাক্টর কি, ধরেন আমরা যদি 20 বলি, 20 এর ফ্যাক্টর কি কইতে পারে? আমরা এরকম 1 20, 1 দেওয়া যাবে 20 দেওয়া যাবে, 2 দেওয়া যাবে 10 দেওয়া যাবে, 4 দেওয়া যাবে 5 দেওয়া যাবে, আর কোনোভাবে কি যাইতে পারে? তার মানে 20 এর ফ্যাক্টর কয়টা? 1 2 3 4 5 6, 6টা না? ছয়টা। এখন যদি আমাকে হচ্ছে 200 ভ্যালু বের করা, তাহলে কি আমি এভাবে বসে বসে লিখবো? এই জিনিসটা তো হবে না। না তাহলে আমরা এটাকে ফ্যাক্টর বের করা শিখবো, যে কেমনে ফ্যাক্টর বের করে। এই জিনিসটাকে ভাঙাটা কি বলা হয়? প্রাইম ফ্যাক্টরাইজেশন। এই জিনিসটা যে ভাঙবো, একটা টেকনিকে ভাঙবো, একটা শেষে প্রাইম ফ্যাক্টরে নিয়ে আসবো সবগুলো সংখ্যাকে, এই জন্য এটা বলি প্রাইম ফ্যাক্টরাইজেশন। এখন পরীক্ষা হলে ফ্যাক্টর বের করার পরে আপনাকে বের করতে বলে যে এখানে কয়টা ফ্যাক্টর আছে, আপনি বলে নাম্বার অফ ফ্যাক্টর কয়টা, কোনো একটা সংখ্যার নাম্বার অফ ফ্যাক্টরস, কোনো একটা সংখ্যার নাম্বার অফ টোটাল ফ্যাক্টর। কোশ্চেনগুলো আমি লিখতেছি কিভাবে আসে। তারপরে কোন একটা সংখ্যার হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন, প্রাইম ফ্যাক্টর কয়টা, ডিস্টিংক্ট ফ্যাক্টর অথবা ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর, এই হচ্ছে আপনার কোশ্চেন। এখন আমরা শিখবো যে এই জিনিসটা কেমনে বলবো। কোন একটা সংখ্যাকে যখন প্রাইম ফ্যাক্টরাইজেশন ভাঙবো, জি লার্জেস্ট নাম্বার, বুঝি না আপনার কথা। হ্যালো, হ্যাঁ ভাইয়া বলতেছিলাম, আর কিছু কোশ্চেন দেখছিলাম যেমন লার্জেস্ট নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর, লার্জেস্ট প্রাইম ফ্যাক্টর নাকি? আচ্ছা, এগুলো তো যখন প্রাইম ফ্যাক্টর ভাঙতে পারবো তখন যেটা বড় সেটা লার্জেস্ট, এগুলো তো চিনবই, তাই না? এগুলো কোশ্চেনে দেখবো, সমস্যা। আচ্ছা, আপনি স্পিকারটা একটু কাছে নেন, আমি শোনা যায় না খুব একটা আপনাকে। ঠিক আছে, তাহলে আমরা কোনো একটা সংখ্যাকে ভাঙার জন্য আমরা সহজ ওয়েতে যত তাড়াতাড়ি ভাঙতে পারি সেটা, যেমন 200কে আমরা লিখতে পারি 20 × 10, তো 2 ভাগ হয়ে গেল। এটাকে যত ছোট অংশে ভাঙবো সেটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। তাহলে
20 কে লিখতে পারি 2 ইন্টু 10 অথবা 4 ইন্টু 5 লিখতে পারি, তাহলে আরো তাড়াতাড়ি হয়ে গেল। 2 লিখতে পারি, 5 থাকলো এখানে, আর 5 ইন্টু 2 থাকতো। তাহলে এখানে থাকলো টোটাল 2 পাইছি 1 2 3, তিনটা উপরে দিব, 3টা ইন্টু 5 পাইছি 2টা। ঠিক আছে, এখন এটার সংখ্যা, এইটাকে বলে প্রাইম ফ্যাক্টরাইজেশন করা। এখন পরীক্ষা হলে এখান থেকে যদি বলে ফ্যাক্টর বের করো, ফ্যাক্টরস বের করো। ফ্যাক্টর মানে কি, আমি এই টোটাল সংখ্যাকে ফ্যাক্টর বের করা হচ্ছে উপরে যে পাওয়ারটা আছে পাওয়ারের সাথে 1 যোগ দিব, এটার সাথে 1 যোগ দিব, ইনটু করব এটার সাথে 1 যোগ দিব, মানে পাওয়ারগুলোর সাথে 1 যোগ করে সেটা গুণ করব, সেটা হচ্ছে টোটাল ফ্যাক্টরস বের হবে। টোটাল ফ্যাক্টরস যেটা, এটা বের হয়ে যাবে। ওই যে এভাবে 200 ইন্টু 1 এইভাবে যেটা বের করতাম এটাই এটা আসবে। তাহলে এখানে 4 ইন্টু 3, 3 4 12টা। তাহলে টোটাল ফ্যাক্টর এটার কত? 12টা। যদি 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 এখানে বলে নাম্বার অফ ফ্যাক্টর হইলো তাহলে ঠিক আছে। যদি নাম্বার অফ টোটাল ফ্যাক্টর ওয়ার্ডটা থাকে টোটাল, তখন কি করতে হবে? এখানে 2 দিয়ে গুণ দিতে হবে। কেন 2 দিয়ে গুনতে হবে? টোটাল ফ্যাক্টরের সময় আমাদের নেগেটিভ ভ্যালুটাকে চিন্তা করতে হয়, মানে নেগেটিভ ভ্যালুটাকেও আমাদের কনসিডার করতে হয়। তার মানে শুধুমাত্র টোটাল ওয়ার্ডটা থাকলে তখন 2 দিয়ে গুণ দিব, তাছাড়া আমার জাস্ট পাওয়ারের সাথে 1 যোগ করে 2টাকে গুণ করে দিব। ক্লিয়ার সবাই? ভাই তাহলে টোটাল ফ্যাক্টর কি 24টা? হ্যাঁ, টোটাল হচ্ছে 24টা যদি নেগেটিভটাও ধরেন, ঠিক আছে। জি। বাট আপনার নর্মালি এটা 12টা। পরীক্ষা হলে এই 12টা দিয়ে আসবে, তো নাম্বার অফ ফ্যাক্টর আসবে, নাম্বার এটা যখন দেখবেন ওয়ার্ডটা টোটাল অ্যাড হয়েছে তখন দিবেন এটা। বুঝা গেছে? অথবা যদি লেখা থাকে পজিটিভ এবং নেগেটিভ ফ্যাক্টর টোটাল কত, জি জি বুঝতে পারছেন? জি ভাই। তাছাড়া এটা হবে না। আচ্ছা, নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর, নাম্বার অফ ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর, এগুলোর ক্ষেত্রে কিন্তু পাওয়ার যোগ দিবেন না, গুণ করবেন না, এগুলো জাস্ট এইগুলা। নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর কয়টা আছে এখানে? 2টা। প্রাইম কয়টা? 2 আর 5, 2টা না? নাম্বার ডিস্টিংক্ট মানে ভিন্ন ভিন্ন, মানে এখানে যদি আরো ওই যে 2 3টা আছে, 5 2টা আছে, এরকম না, 5 2 এখানেও 2টা। যদি এরকম 3 হইতো তাহলে 3 নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর, নাম্বার ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর, 2টা ইকুয়াল, সেম জিনিস। সো এইখানে মানে খুব একটা ইয়ে করা যাবে না। যে আবার নাম্বার অফ ডিস্টিংক্ট ফ্যাক্টর এগুলোর ক্ষেত্রে আপনি ঠিক আছে, যদি প্রাইম সংখ্যা, আলটিমেটলি ডিস্টিংক্ট ফ্যাক্টর আর প্রাইম ফ্যাক্টর একই জিনিস। ওয়েট, ভাইয়া একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে ওইখানে লিখতে মনে হয় ভালো হয়, এখানে কেমন জানি একটা লাগতেছে। ওকে, তাহলে এই জিনিসটা গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাইম ফ্যাক্টর গেল, টোটাল ফ্যাক্টর বের করে আমি বললাম। আমি আবার একটু ডিস্টার্ব করতেছি, হ্যাঁ? সেটা হলো এখানে 2 টু দি পাওয়ার 3 আর 5 টু দি পাওয়ার মানে 5 স্কয়ার ছিল, যেটা থেকে একটা ফ্যাক্টর বের করার সূত্র আমি সামহাও মিস করছি। এটা আবার কি কি কি? সূত্রটা টোটাল ফ্যাক্টর বের করার হ্যাঁ, সূত্রটা। টোটাল নরমালি ফ্যাক্টর বের করার সূত্র হচ্ছে পাওয়ারগুলোর সাথে 1 যোগ দিবেন জি এবং সেগুলোকে গুণ করে দিবেন। 2 এই যে 1 যোগ দিবেন পাওয়ারের সাথে, সর্বশেষ 5 ইকুয়েশন পাওয়ার বের করবেন, সেটার সাথে যোগ দিয়ে গুণ করে দিবেন। তাহলে 4 ইন্টু 3, ওকে তাহলে 3 4 12টা হবে। আর যদি টোটাল ওয়ার্ড থাকে তখন এর সাথে ইন্টু 2 দিয়ে দিবেন, তাহলে টোটাল হচ্ছে 24টা। বাট নর্মালি এই নাম্বার অফ ফ্যাক্টরস এই জিনিসটা হচ্ছে কয়টা? 12টা। ঠিক আছে, ওকে টোটাল বলতে জিনিসটা হচ্ছে নেগেটিভ ভ্যালুটাও ইনক্লুড হয়েছে। ওকে, আচ্ছা, যে ভাই কোশ্চেন করছিলেন বুঝতে পারছেন? হ্যালো, জি 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 বুঝতে পারছি। জি ভাই। ভাই ঠিক 5 আছে। নাম্বারের ওই সূত্রটা আর কি উঠাইতে পারছিলাম না, লাস্টে জানি কি আছে, লাস্ট মাইনাস ফার্স্ট। লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই ডি প্লাস 1। ডি হচ্ছে যেটার ইন্টারভাল বলবে, ঠিক আছে, যার ইন্টারভাল, যার হচ্ছে গুণন সংখ্যাটা বলবে সেটা বসাবো। ওকে, ঠিক প্লাস আছে। 1। হ্যাঁ,
ঠিক আছে, আমরা গ্রেটেস্ট ফ্যাক্টর, আচ্ছা গ্রেটেস্ট কমন ফ্যাক্টর ওয়ার্ড পাবেন অথবা হচ্ছে লিস্ট কমন ফ্যাক্টর। গ্রেটেস্ট কমন ফ্যাক্টর বলতে আমরা ওই ছোটোকালে পড়তাম গসাগু, যেটা সবার বড় কমন ভ্যালুটা, সবার যে কমন একটা ভ্যালু থাকে সেইটা। আর লিস্ট কমন হচ্ছে লসাগুটা, সবগুলা ইনক্লুডেড। আর সবার বড় কমনগুলোই অনেকভাবে কোশ্চেনে ম্যাথে আসে, সেই জিনিসটা শিখতে হবে যে লিস্ট ভ্যালু বা সবাই মিলে ধরেন একটা কাজ করতেছে সবাই মিলে, তাহলে সবাই মিলে একটা কাজ করলে সবাই কমন থাকতে হবে, এই রকম সংখ্যাকে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর। সো এই জন্য আমাদের এই জিনিসটা জানতে হবে যে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর মানে হচ্ছে গসাগু, লিস্ট কমন ফ্যাক্টর হচ্ছে লসাগু। তাহলে কি, ধরেন আমাকে কোনো একটা দুইটা সংখ্যা বললো, ধরেন 22, 63, 66 ধরেন, এটাকে জাস্ট নর্মালি আমরা লসাগু করলে গসাগুর ক্ষেত্রে গ্রেটেস্ট কমনের ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা নিয়ে নিব এখানে, যেটাতে ভাগ যাবে। সর্বোচ্চ ভাগ যাবে কত দিয়ে? 22 দিয়ে, তাই না? তাই তো, জি ভাইয়া। 22 এবং 3, জি তাহলে এর গ্রেটেস্ট কমন ফ্যাক্টর কত? 22 22। 22 ঠিক আছে, আর যদি লিস্ট কমন ফ্যাক্টর বলি তখন 22 এবং 66 এটাকে ভাঙবো ছোট ছোট করে, তাহলে এখানে থাকবে 11, এখানে থাকবে 36, 33। এটাকে যদি আরো করি 11 দিয়ে সেম জিনিস করতে পারি 3, তাহলে এই জিনিসটা 3 13, 3 11 33 ইন্টু 2, তাহলে 66, 3 দুগুণে আর 6, এটা তাহলে টোটাল হচ্ছে লিস্ট কমন ফ্যাক্টর। লসাগু হচ্ছে 66, গসাগু হচ্ছে 22। বুঝতে পারছেন জিনিসটা? জি। জি ভাইয়া। ওকে, কিছু বলবেন? ভাইয়া আমি একটু বলতে চাচ্ছিলাম, এটা কি লিস্ট কমন ফ্যাক্টর হবে না লিস্ট কমন মাল্টিপল হবে? লিস্ট কমন ফ্যাক্টর অথবা মাল্টিপল, ভাইয়া লিস্ট এলসিএম কমন আর কি, মাল্টিপল। মাল্টিপল হবে, সরি মাল্টিপল হবে। ঠিক আছে, ভাইয়া উপরটা উপরটা ফ্যাক্টর ফ্যাক্টর হবে। উপরটা ফ্যাক্টর ভাইয়া। লিস্ট কমন ফ্যাক্টর, লিস্ট কমন এলসিএফ আর জিসিএম। ঠিক আছে, ওকে, যেটাই হোক বুঝতে তো পারছেন, লিখতে হ্যাঁ, বলতেছি। হ্যাঁ। ওকে, ঠিক আছে। থার্ড হচ্ছে ডিজিবিলিটি রুল। ডিজিবিলিটি রুল হচ্ছে পরীক্ষার সময় অনেক সময় বলে যে নিচের সংখ্যাটি কত দিয়ে ভাগ যাবে বা এটা ডিজিবল কত দিয়ে যাবে। ডিজিবিলিটি রুল হচ্ছে মানে সংখ্যাটা ডিজিবল মানে কি 0 থেকে 10 পর্যন্ত থাকে, যে এই সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে। ধরেন আমরা তো 0 1 তো সবার দিয়ে, 0 তো কোনো দিয়ে মানে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ যাবে না, 1 সবগুলো দিয়ে যাবে। 2 আমরা 2 শিখবো, 3 4 5 6 7 8 9, অর্থাৎ দুই সংখ্যা ভাগ যাবে কোনো একটা, যে সংখ্যাটা যদি জিউর সংখ্যা হয়, তাই না? জোড় সংখ্যা হলে তো 2 দিয়ে ভাগ যাবে নাকি? তো এটা নিয়ে আমাদের সমস্যা নেই। তো জোড় সংখ্যা কি লাস্টে 0 2 4 6 8 এটা থাকলে আমাদের যে ভাগ যাবে। 3 সংখ্যার ক্ষেত্রে 3 হচ্ছে যদি 3 দিয়ে ভাগ যায়, অথবা কোনো যদি বড় সংখ্যা থাকে, যেমন হচ্ছে 3 5 7 8 এরকম বড় সংখ্যা যদি থাকে, তাহলে টোটাল যোগফলটা 3 দিয়ে ভাগ গেল, এটা ডিভিজিবল বাই 3। মানে টোটাল যে সংখ্যাটা সবগুলো জাস্ট যোগ করব, যোগ দিয়ে 3 দিয়ে ভাগ দিব, তাহলে বুঝবো এটা 3 দিয়ে ভাগ যায়। মানে আমাকে টোটাল ক্যালকুলেশন করতে হবে না যে এই পুরো জিনিসটা ধরেন আরো রইলো 7 9, এই জিনিসটা যত বড় সংখ্যাই হোক জাস্ট যোগ করব, যোগ করে 3 দিয়ে ভাগ দিব, সেই জিনিসটা আমার চলে আসবে ডিভিজিবিলিটি রুলের মধ্যে। তাহলে 3 দিয়ে ডিভিজিবল হয়ে 4। 4 দিয়ে ডিভিজিবল কি? 4 দিয়ে হচ্ছে কোনো একটা সংখ্যার 9 4 7 9 2 এরকম যত বড় সংখ্যাই যাক, এটা লাস্ট দুইটা সংখ্যাকে জাস্ট 4 দিয়ে ভাগ দিব, যদি ভাগ যায় তাহলে এটা ভাগ যাবে, নাহলে ভাগ যাবে না। যত বড় সংখ্যাই হোক, কোটি সংখ্যা হোক, তারপরে জাস্ট লাস্টে দুইটা দিয়ে ভাগ দিব 4 দিয়ে, তাহলে 4 দিয়ে ভাগ যাবে, তাছাড়া যাবে না। 5 দিয়ে ভাগ যেতে গেলে লাস্টে 0 থাকতে হবে অথবা 5 থাকতে হবে, এই দুইটা জিনিস থাকতে হবে, তখন বুঝবো 5 দিয়ে যাবে। 6 দিয়ে যেতে গেলে 6 দিয়ে আমরা ভাগতে পারি কি 3 দুগুণে 6, তাই না? তার মানে সে জোড় সংখ্যা হবে, আবার টোটাল যোগফলটা কই দিয়ে ভাগ যাবে, কত দিয়ে? 3 দিয়ে। 3 দিয়ে ভাগ যাবে। তাহলে কোনো একটা সংখ্যা 6 দিয়ে ভাগ যাওয়ার জন্য জাস্ট সবগুলো টোটালে যোগ করে 6 দিয়ে দিব, যে এটা যদি ভাগ যায় তাহলে বুঝবো এটা ডিভিজিবল, এটা দিয়ে যায় তাহলে যায় না। 7 এর ক্ষেত্রে সেম টোটাল ভ্যালু, 7 এর ক্ষেত্রে একটু ভাগ দিয়ে নেবেন, এটার অন্য কিছু নাই। 8 এর ক্ষেত্রে হচ্ছে যেমন এখানে যেমন 2টা ভ্যালু নিতেন, এটার ক্ষেত্রে 3টা ভ্যালু নেবেন জাস্ট। মানে কোনো বড় একটা সংখ্যার 3টা ভ্যালুকে যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে 8 দিয়ে ভাগ যাবে, না তো যাবে না। মানে বড় সংখ্যাকে আমরা জাজ করব না। আর 9 এর ক্ষেত্রে সেম, সবগুলো যোগফলকে 9 দিয়ে যদি ভাগ যায় তাহলে বুঝবেন সে হচ্ছে আমার ডিভিজিবল যাবে। বুঝতে পারছেন জিনিসটা? ভাই এইটার জন্য জানি কিভাবে বললেন? এটার জন্য হচ্ছে 3টা সংখ্যা, ধরেন 7 9 4 7 8 9 অনেক বড় সংখ্যা, জাস্ট 3টা সংখ্যাকে 8 দিয়ে ভাগ দিবেন, যদি ভাগ যায় তাহলে বুঝবেন ভাগ যাবে না, যাবে না। ঠিক আছে,
মানে যত 100টা সংখ্যা হলে লাস্টে 3টা দিয়ে জাস্ট চেক করবেন। ক্লিয়ার? ভাই 6 এর জন্য 6 এর জন্য 6 কে আমরা ভাঙতে পারি কিভাবে? 3 এবং 2 না, 3 দুগুণে 6। তাহলে 2 এর সময় আমরা কি পড়ছিলাম? ইভেন সংখ্যা হইতে হবে, তাই না? আর 3 এর সময় কি বলছি? সংখ্যাগুলো 3 দিয়ে ভাগ যেতে হবে যোগ করে, তাই না? তো 6 এর সময় সেম সংখ্যাটা জোড় সংখ্যা হইতে হবে, যেমন 2 6 4 এরকম হইতে হবে, এবং 3টা যোগফল 10 12, 12কে 3 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে কি এটা কি বাজি যায় না? যাইতো নাকি? তাহলে এই জি সংখ্যাটা কি 6 দিয়ে কি যাবে? ভাগ যাবে। কথা জি বুঝছেন? জি জি। এইভাবে হচ্ছে ব্যাক করবেন। ওকে, তাহলে আমরা এইটুকু গেল। ডিফারেন্স বিটুইন ডিস্টিংক্ট অ্যান্ড কনজিকিউটিভ, এই জিনিসটা তো আমরা জানি নাকি? ডিস্টিংক্ট মানে কি? ভিন্ন ভিন্ন মানে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন, মানে কোনো সংখ্যা মিল নাই। আর কনজিকিউটিভ পর 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 1 2 3 4 একটা কনজিকিউটিভ মেনটেন করবে। ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন এবং রিমাইন্ডার জিনিসটা কি? ভাগফল আর ভাগশেষ। ভাগফল আর ভাগশেষ। তাহলে আমরা জানি যে ধরেন 17কে 4 দিয়ে ভাগ দিব, তাহলে কোশ্চেন কি রিমাইন্ডার কি? 4 আর 1 কোশ্চেন কি? 4 4, 4 দিয়ে ভাগ যায় 16 পর্যন্ত, আর বাকি থাকে কে? 1 1। তাহলে এটা হচ্ছে রিমাইন্ডার। এইটাকে সবার ক্লিয়ার তো নাকি? এইটা থেকে একটা কোশ্চেন পরীক্ষা হলে থাকবেই, যেটা হচ্ছে ইউনিট ডিজিট। এখন পড়ব, মাথায় রাখবেন এই কনসেপ্ট থেকে একটা কোশ্চেন মাস্ট বি থাকবে। ওকে, ঠিক আছে। তাহলে ইউনিট ডিজিট সব থেকে ইম্পর্টেন্ট। যদি থাকে একটা কোশ্চেন, আমরা যদি সব কমন না পাই, এটা একটা কমন পাবো, তাহলে আমরা বুঝতেছি এখানে একটা কোশ্চেন আমার আছে, এই কোশ্চেনটা আমার ভালো করে আনসার করতে হবে। আচ্ছা, ইউনিট ডিজিট হচ্ছে কোনো একটা সংখ্যার সর্বশেষ নাম্বার, সর্বশেষ ডিজিটটা, এটাকে ইউনিট ডিজিট বলি, ওয়ান্স ডিজিট বলি, যে কোনো একটা জিনিস বলতে পারি। তাহলে ইউনিট ডিজিট বের করার জন্য আমরা একটা জিনিস শিখবো। ধরেন হচ্ছে অনেক আমাকে তো বলে দেয় এরকম 30-এর উপরে 32 আছে, এটার ইউনিট ডিজিট কত, 7-এর উপরে 600, মানে ধরেন 620 আছে, এটার ইউনিট ডিজিট কত। এগুলো তো আমার জানতে হবে, মানে আমার তো এত বড় সংখ্যা তো আমি ক্যালকুলেটার বসাইতে পারবো না, তার মানে আমাকে এই জিনিসগুলো বের করা শিখতে হবে। এটার ইউনিট ডিজিট বের করার সূত্রগুলো আমরা যদি ভালো করে শিখি, শর্টকাটও শিখবো, দেন আমরা বেসিকটা আগে জানা নিই কেমনে আসছে। কোনো একটা সংখ্যা, ধরেন ইউনিট ডিজিট, কোনো একটা সংখ্যার শেষে যদি 0 থাকে, ধরেন 110 আছে, এর শেষে যদি 0 থাকে, এটাকে যতই স্কোয়ার কিউব যাই করেন না কেন, শেষ ডিজিট কতই হবে? 0 হবে। তার মানে এটা সব সময় কোনো একটা সংখ্যা যদি শেষে থাকে, তার ইউনিট ডিজিট সবসময় কি হয়? 0 হয়। কোনো একটা সংখ্যা যদি 1 থাকে, 1 স্কোয়ার করেন তো 121, এটাকে যদি ও ধরেন হচ্ছে 21 স্কোয়ার করেন, কত আসে? কত আসে বলেন তো? ভাইয়া 441 441 441। তাহলে লাস্টে কি থাকে? 1 তাহলে 1 যদি থাকে সব সময়, তাহলে 1 এর সব সময় ইউনিট ডিজিট কি থাকে? 1 থাকে। তাহলে আমরা দেখতেছি যে 0 এবং 1 থাকলে 1 থাকে। আর কে কে হচ্ছে সেম থাকে, আমরা জাস্ট মনে রাখার জন্য রাখবো। 5 এবং 6 দেখেন, 5 এর উপরে স্কোয়ার করলে 25, কিউব করলে কত? 125 না? তার মানে যতই করি না কেন 5 এর শেষে কি থাকে? 5 থাকে। তাহলে এটা কেমনে আসছে? আমরা শর্টকাট হচ্ছে এরকম যে আগের সংখ্যার সাথে পরের সংখ্যা জাস্ট হচ্ছে, ধরেন আমি 5-এর সাথে 5 একে 5, 5-এর সাথে আবার 5 গুণ দিব, 5 5 25, 25-এর জাস্ট 5 রাখবো, ঠিক আছে? আবার এটার সাথে 5 দিয়ে গুণ দিব, 5 5 25, আবার 5 রাখবো, শুধু ইউনিট ডিজিটটা রাখবো, এইভাবে করতে যাবো। দেখেন শুধু 5ই থাকতে হয় সবসময়, তাই না? 6-এর ক্ষেত্রে দেখেন 6 দিয়ে 6 গুণ দেন, 6 6 কত? 36 36-এ কত রাখবো? 6। আবার 6-কে 6 দিয়ে গুণ দিলে আবার 36 36, আবার 6, আবার দিলে 6। তাহলে আমি দেখতেছি যে 0 1 5 6 যা এই চারটা সংখ্যা সব সময় সংখ্যাটার নিচে যে ভ্যালুটা থাকে, যে ভ্যালুটা তার ইউনিট সেইটাই থাকে। যদি আমাকে এরকম থাকে 3 6 9 6, মানে 6 5, এর উপরে বললো হচ্ছে 1 3 5 7 9 10, এই এত বড় সংখ্যা দিয়ে বললো হচ্ছে আপনার ইউনিট ডিজিট কত, আনসার কি হবে? 5 হবে। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট বুঝছি?
যেই সংখ্যাটা শেষে থাকবে তার উপরে যতই পাওয়ার থাকুক না কেন, এই 0 1 5 6 এর সবসময় কি থাকবে? এখানে 6 থাকলে 6, এখানে 1 থাকলে 1। বোঝা গেছে? পারবেন না এবার? জি ভাই। জি জি ভাইয়া। আচ্ছা, 2 এর ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আসলে বাকিগুলোর ক্ষেত্রে আমার দেখতে হবে যে রিপিটেড সংখ্যা কয়টা আসে। যেমন দেখেন 2 এর সাথে 2 গুণ দিব, কত আসে? 2 এর সাথে 2 গুণ দিলে কত? 4 4। 4 এর সাথে 2 গুণ দিলে 8। 8 এর সাথে 8 এর সাথে 2 গুণ দিলে 16 6 রাখবো 16 কত রাখবো? 6 6। 1 কিন্তু কথা। এবার 6 এর সাথে আবার 2 গুণ দিলে 12 12 2 রাখবো। এবার আবার 2 দিয়ে গুণ দিলে 4। 4 এর সাথে 2 দেখেন 4 বারবারে এই জিনিসটা আবার রিপিট আসতেছে না? জি ভাইয়া। হ্যাঁ ভাই তার মানে আমি দেখতেছি প্রত্যেক 4টা সংখ্যা পর পর কি আসে? রিপিটেড হচ্ছে। রিপিট হয়। তার মানে আমি দেখতেছি যদি আমাকে এরকম বলতো 2 এর পাওয়ার যদি 30 বলতো, তাহলে আমি জানি যে প্রত্যেক 4 ঘর পর পর এইটুকু শেষ, আবার শুরু হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেক 4 ঘর পর পর রিপিট হয়ে যাচ্ছে। তাহলে 2 এর পর 28 যখন যাবে, তাহলে আমি জানি 28 হলে এইটুকু রিপিটেড, তাই না? সো আমরা জাস্ট পাওয়ারটাকে জাস্ট হচ্ছে 4 দিয়ে ভাগ দিব, দিয়ে যে সংখ্যাটা থাকবে, তাহলে পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ দিলে যে সংখ্যাটা চলে যাবে যাবে গা 28 পর্যন্ত যাবে গা। বাকি যেটা এটা জাস্ট পাওয়ারে রাখবো, জাস্ট শর্টকাট। তাহলে এখানে 4, তাহলে এর ইউনিট ডিজিট কত? এই পুরোটার 4 এরকম জাস্ট কিচ্ছু না। আমি যদি যেমন 100 দিই, 100 ইউনিট ডিজিট কত? 4 2 দিয়ে ভাগ দিলে কি ভাগটা যাবে না? জি, এটা 2 যাবে তো। তাহলে 2 এর পর 1, তাহলে কত থাকবে? 2 কত থাকবে? 2 2 2 থাকবে। বুঝা গেছে? তাহলে এই জিনিসটা আমরা এইভাবে খেয়াল করবো। তাহলে যত বড় সংখ্যা হোক, এখন আমি দেখি 3টা কত দিয়ে রিপিট যায়, তাহলে আমরা একটা হিসাবে চলে আসবো। 3 এর পরে 3 দোকানে 3 3 কত? 9। 9 আর 3 7 7। 7 আর 3 3 1 1। 1 আর 3 আবার 3। তাহলে এই আমি দেখতেছি এটাও কি 4টা পর পর কি আসতেছে? রিপিটেড রিপিট আছে। তাহলে আমরা এটাও তো বের করতে পারবো। ধরেন আমরা এইরকম থাকলো যে 7 8 3 3 টু দি পাওয়ার 3। তাহলে এই জিনিসগুলো আমরা কি প্রথম সংখ্যাটা দেখবো নাকি জাস্ট এইটুকু দেখবো? জাস্ট এইটুকু দেখবো। তাহলে আবার সেম 3 স্কয়ার থাকতেছে, তাহলে 3 স্কয়ার মানে 9। তাহলে এটা ইউনিট ডিজিট কত? 9 বুঝছি তো নাকি ইউনিট ডিজিট সম্পর্কে? আচ্ছা, 4 এর ক্ষেত্রে দেখেন 4 এর পাওয়ার 4 এর সাথে 4 গুণ দেন, কত? 16। 6। আবার এর সাথে যদি 4 গুণ দেন 4 4, তাহলে 6 4 এরকম। তাহলে এটা দুইটা সংখ্যা পর পর রিপিট আসতেছে। তাহলে আমরা মনে রাখবো জাস্ট হচ্ছে দুইটা সংখ্যা পর পর সে রিপিট আসতেছে। 7 এর ক্ষেত্রে দেখি 7 একে 7 7 7 49 এর 9, আবার 7 9 63 3, 3 7 21 এর 1, আবার 7। তাহলে এই চারটা সংখ্যা পর পর আবার সে রিপিট আসতেছে। আর 8 এর ক্ষেত্রে 8 8 64 4, তারপরে 8 4 একটা 32 এর 2, 8 দুগুণে 16 6। কেউ কিছু বলতেছেন? আচ্ছা, লিঙ্ক শেষ হলে পরের লিঙ্কে সরাসরি চলে আসেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখতেছি সেও হচ্ছে 4টা ডিজিট পর পর আছে। তার মানে আমরা জাস্ট মনে যদি রাখি যে 2 3 7 8 এরা সবাই কয়টা ডিজিট পর পর আসে? 4টা 4 ডিজিট। ডিজিট 4টা 0 1 5 6 তারা যেটা এটাই নাকি যেটা নিচে থাকবে এটাই। বাকি 4 এবং 9 দুইটা করে ডিজিট। 4 এবং 9 দুই ডিজিট পর পর আসে। তাহলে যদি আমি 4 এর হচ্ছে মনে রাখতে 9 এর মনে রাখতে চাই, যে কিভাবে মনে রাখবো? আমি এত কিছু মনে রাখবো না। ধরেন আমাকে বললো 9 টু দি পাওয়ার 30 বের করো, আমি জাস্ট দেখবো উপরের সংখ্যাটা অড নাকি ইভেন, ঠিক আছে? যদি অড হয় আমি দেখতেছি যে যদি আমি জাস্ট 1 2 দিয়ে চেক করবো, 9 এর উপরে পাওয়ার 1 থাকলে 9 থাকে, 2 থাকলে কত থাকে? ইউনিট ডিজিট 1 না? 81 1। তাহলে জাস্ট আমি দেখতেছি যে 2 মানে কি ইভেন হলে ইউনিট ডিজিট কত হয়? 1 তাহলে এটা এটার উপরে কি ইভেন না? তাহলে ইউনিট ডিজিট কত? 1। বুঝা গেছে কেমনে চিন্তা করব? অড ইভেন, অড সেম 4 এর ক্ষেত্রে অড ইভেন চিন্তা করব। তাহলে এই জিনিসটা এই দুইটা চিন্তা করে আমি আনসার করতে পারবো। তাহলে দেখেন তো সব ধরনের ইউনিট ডিজিট নিয়ে আর কোনো সমস্যা হবে? হ্যাঁ, হ্যালো, বুঝতে পারছেন? এই জিনিসটা ক্লিয়ার তো? আমরা ম্যাথ করবো, দুই একটা ম্যাথ করবো এখন, বাট এই যে ক্লিয়ার তো, কনসেপ্ট তো ক্লিয়ার? জি ভাইয়া।
ভাইয়া বাইন- অড আর ইভেনের ব্যাপারটা আরেকবার বলেন তো। আচ্ছা আমরা এটা মনে রাখার জন্য ধরেন আপনাকে বললো 379 টু দি পাওয়ার 30 না 30 না 300 বললাম, এটার হচ্ছে ইউনিট ডিজিট বের করে। তো আমি এত কিছু চিন্তা না করে আমি জাস্ট এই জিনিসটা চিন্তা করবো, তাই না? এটা বা এটা যদি চিন্তা করে আমি দেখবো জাস্ট উপরে পাওয়ারটা অড নাকি ইভেন, এটা কার কার ক্ষেত্রে? শুধুমাত্র 4 এবং 9 এর 9 এর ক্ষেত্রে। ক্ষেত্রে। আচ্ছা আমি দেখেন কেন অড, এটা উপরে কি দেখছি আমি? ইভেন না? হ্যাঁ আচ্ছা আমি শুধু 9 এর পাওয়ার 1 দিয়ে চিন্তা করবো, আবার 9 এর পাওয়ার 2 দিয়ে চিন্তা করবো। জাস্ট 9 এর পাওয়ার 1 হলে মানে কত? 9 না? হ্যাঁ তাহলে অড হইলে এটার ইউনিট ডিজিট কত হবে? 9। আর যদি 9 এর পাওয়ার স্কোয়ার হয় তাহলে 81, 81 এর ইউনিট ডিজিট কত? 1 না? তাহলে ইভেন হলে তার ইউনিট ডিজিট সবসময় কত হবে? 1 হবে। 1 হবে। তাহলে এটার উপরে কি? ইভেন। তাহলে ইউনিট ডিজিট সবসময় কত? তাহলে আমরা যদি শর্টকাট মনেও রাখি যে 9 এর পাওয়ার যদি যদি অড হয় তাহলে সবসময় হবে 9, ইভেন হলে সবসময় কি হবে? 1। তাহলে আমি যদি এবার 9 এর পাওয়ার যদি ধরেন 3001 দিই, তাহলে আমি সবসময় মুখস্থ মান কত কত দিব? 9। না, ক্লিয়ার? জি 4 এর ক্ষেত্রে আমরা একটা বের করে নিই। 4 এর পাওয়ার যদি 1 হয় তাহলে 4, 2 হইলে কত? 6। তাহলে 4 এবং 6। এখন যদি আমরা জানি যে একটা অড হইলে 4, ইভেন হইলে 6, আমি যদি 4 এরকম এরকম যদি থাকে 799, এটা কত দিব আনসার? আনসার দিব হচ্ছে 4। 4। ক্লিয়ার এবার কনসেপ্ট? ক্লিয়ার তো? জি ভাইয়া ক্লিয়ার। ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে ইউনিট গেল। এরিথমেটিক ফিগার, এটা থেকে হচ্ছে অনেক সময় ম্যাথ আসে, সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা সংখ্যাকে লিখি 0.456, এই দশমিকের আগে যেটা ধরুন আমি যদি 1 2 3 লিখি, এটাও কিন্তু সামনে একটা দশমিক আছে, পিছনে একটা দশমিক আছে, বাট এরপরে সংখ্যা নাই বিধায় আমরা এটাকে অ্যাভয়েড করি। সো দশমিক সংখ্যা যা আছে এই দশমিকের একদম কাছা লাগা বেলোটা, আগের বেলোটাকে আমরা বলি ওয়ান্স ডিজিট বা ইউনিট ডিজিট। এই যে তার মানে এই দশমিকের আগের সংখ্যাটাকে আমরা বলবো ইউনিট ডিজিট অথবা ওয়ান্স। এর পরেরটা এটাকে বলি হচ্ছে আমরা যেমন বলি না এককের পরে কি হয়? দশক। দশক। তাহলে এটাকে বলি টেন্স ডিজিট। দশক মানে টেন্স না? এরপরটা কি? শতক বলি না? তাহলে 100। তাহলে একক, দশক, শতক। আর পরেরটাকে এটাকে বলি টেন্থ, মানে তখন কিন্তু ওয়ান্স দিয়ে শুরু হয় না, এটা হচ্ছে টিএইচ, টেন্স, 100, 1000 এরকম শুরু হয়। তা জাস্ট এই নামগুলো মনে রাখতে হবে একদম কনসেপ্ট ধরে। আপনাকে অনেক সময় বলে যে কোনো একটা সংখ্যা 70 দিয়ে 3 দিয়ে ভাগ দেন, ভাগ দেওয়ার পরে আপনি টেন্স ডিজিট এবং হচ্ছে টেন্স ডিজিট যোগ করে বলে দেন আনসার কত। প্রশ্নটা কিভাবে আসে বুঝছেন? হ্যাঁ ভাইয়া 5 এর ভিতরে ছিল। সো এইভাবে হচ্ছে আপনি চিন্তা করবেন। ওকে ঠিক আছে, তাহলে এরিথমেটিক ফিগার গেল। আবার হচ্ছে এখানে আপনারা একটা ম্যাথ পাবেন ইউনিট কনভার্সন দিয়ে, একটা ম্যাথ মাস পাবেন। তাহলে একটা ম্যাথ ইউনিট ডিজিট পাবেনই এখানে, একটা ম্যাথ কনভার্সন পাবেন না। বাকিগুলো থেকে আসতে পারে, আপনার লাক কোনটা আসবে জানি না, বাট এই দুইটা ফিক্সড ইটিএস দিবেই। একটা হচ্ছে ইউনিট কনভার্সন, মানে কোনো একটা সংখ্যা কেজিতে আছে এটাকে বলবে হচ্ছে কিলোগ্রামে নাও। কোনো একটা সংখ্যাকেই একটা হচ্ছে ধরেন পিন্ট এককে আছে, এটাকে বলবে হচ্ছে কিলোগ্রামে নাও। এগুলো সব সংখ্যা কতটা কত একক এগুলো প্রশ্নতে থাকবে, যেমন 1 পিন সমান সমান হয়তো বা 10 গ্রাম থাকবে, এরকম থাকবে। বাট আপনাকে কনসেপ্টটা বিল্ড আপ করে কনভার্সন জানতে হবে। এই টোটাল টাইপের কোশ্চেন দিয়েই আসে আপনার এই 3টা অধ্যায়ের বেসিক থেকে আসে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে এই টোটাল যেগুলো শিখছি এগুলো হচ্ছে কেএমএফ এ, যেগুলো যে আমরা যে একটা বেসিক শিখে কেএমএফটা পারি কিনা কেএমএফটা একটু দেখে আসবো, দেন আপনাদের 5LB প্রবলেমগুলো দেখে আজকে শেষ করব। বুঝতে পারছেন? টপিক তো ক্লিয়ার, বেসিক ক্লিয়ার করে দিতে পারছি আপনাদের? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা কেএমএফ এ কিছু ম্যাথ আমরা কেএমএফ এ করি, করার পরে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে কেএমএফ স্ট্যান্ডার্ডে আমরা যে ম্যাথ করছি এগুলো আসলে 5LB স্ট্যান্ডার্ড নাকি আমরা আসলে পরীক্ষা স্ট্যান্ডার্ডে পড়ছি, এই জিনিসটা ক্লিয়ার রাখতে হবে। ওকে, তাহলে দেখবেন হচ্ছে আমরা এই যে ক্লাসের মাঝে মাঝে কেএমএফ করতে করতে দেখবেন একটা এই যে 2টা ক্লাস পরে আমরা কেএমএফ এর একটা পিডিএফ দিব, অনেক সংখ্যার 70-80টা ম্যাথের, সবগুলো করে আসবেন। তাহলে দেখবেন কেএমএফ ও শেষ হয়ে যাচ্ছে একই ধারে, সেটা নিয়ে আর আলাদা করে বসতে হবে না, আলাদা করে নিজে বসেন পরে। 24 দেখেন কোশ্চেনটা অনেক বড়ভাবে দিয়েছে। আমরা এখন জানি না পাওয়ার কত দিয়ে ভাগ হলে যায় কত, আবার এটাতে ভাগ দেওয়ার দরকার নাই। এটা সংখ্যাটা বলছে কোনটা বড় দেখেন তো, উপরে আছে জোড় সংখ্যা, এখানে বেজোড় সংখ্যা, কোনটা বড়? পজিটিভ এ। এ বড়।
আচ্ছা আমরা এটা যেহেতু আমরা একদম বেসিকে আসছে, আমরা একটু পিছনে যাই দেখি কি অবস্থা। আচ্ছা এটাও পারবেন, এটা তো কিছু না। এখানে যে কোনো সংখ্যা বসাইলে কি আসবে? একটা হচ্ছে অড সংখ্যা বসান। এই যে উপরে কি একটা শর্ত দিছে না, বলছিলাম না শর্ত দিবে, শর্ত দিয়ে দিছে ইন্টিজার। ইন্টিজার মানে কি? পজিটিভ এবং প্লাস মাইনাস 0 দুইটাই। তাহলে আমাকে এখানে চেক করার সময় কি শুধু প্লাস দিয়ে আনসার পাইলে কি আমরা চলে যাব, নাকি নেগেটিভটা চেক করে যেতে হবে? নেগেটিভ। তাহলে আমরা হচ্ছে -1 একটা চেক করব, 1 একটা চেক করব, দেখি। তাহলে 1 চেক করলে ধরেন 1 -1 চেক করলে 3 হবে। তাহলে দেখতেছি একবার -1 ইন্টু -1, তাহলে 1 থাকতেছে। একটা অড সংখ্যা, একটা 1 আর একটা হচ্ছে 3, ঠিক আছে। তাহলে দুইটাই অড সংখ্যা হলে থাকতেছে। আমি যদি নেগেটিভ চিন্তা করতাম, -1 থাকতেছে, -1 1 থাকতেছে। তার মানে আমি দেখতেছি যে -1 1 মানে হচ্ছে 1 বাই -1 আর একটা হচ্ছে -1, তাহলে আলটিমেটলি 1ই থাকতেছে। তাহলে পজিটিভ এবং নেগেটিভ দুইটা সংখ্যা চেক করে দেখতেছি যে দুইটা ইকুয়াল থাকতেছে। সো আলটিমেটলি আনসারটা আমার সি। সি। তাহলে এই জিনিসটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। জাস্ট দুইটা সংখ্যা চেক করতে হবে। কেন চেক করছি আমরা? শর্তের জন্য, তাই না? আচ্ছা তাহলে এটা তো রিপিটেড ছিল। আচ্ছা আমরা আমাদের ইউনিট ডিজিটের ম্যাথ করি, তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, এই যে আমরা পাইছি কি, দ্য নাম্বার অফ প্রাইম নাম্বার বিটুইন হচ্ছে এত। আচ্ছা এগুলো তো প্রাইম নাম্বার, এগুলো আমরা মুখস্থ। আচ্ছা প্রাইম নাম্বার আর একটু শিখে নিই, আমরা মুখস্থ জানি আর না জানি। পরীক্ষা হলে এই যে এটা বলছে কি নাম্বার অফ প্রাইম নাম্বার, কতগুলো প্রাইম নাম্বার আছে। এখন দেখেন আমরা একটা রেঞ্জ, এই ছোটোগুলো তো আমরা এমনিতেই পারবো। যেমন 4 এর থেকে প্রাইম নাম্বার কে আছে? 5 আছে, 7 আছে, আর কি কি আছে? 11, 11 13 আর এখানে আছে 17, 19, 23, 29, তাই না? তাহলে এই চারটা ইকুয়ালসি। এখন আপনাকে যদি বলে যে একটা রেঞ্জ দিয়ে বলে যে 10 থেকে 20 পর্যন্ত বা 10 থেকে 40 পর্যন্ত কয়টাই প্রাইম সংখ্যা আছে, এটার জন্য আমরা হচ্ছে একটা শর্টকাট বা একটা শিখি এরকম যে অর্পিতা বলেন তো কি কি বলছিলাম? ভাইয়া বলবো বলেন। 4422322321। হ্যাঁ 321, ওকে। তাহলে এইটা মনে রাখবো, এটা মোবাইল সংখ্যার মতো যে 4422322321। এটা মানে কি 4 মানে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত কয়টা ইউনিট ডিজিট আছে, এটা হচ্ছে 11 থেকে 20, এটা হচ্ছে 21 থেকে 30, এটা হচ্ছে 31 থেকে 40, এটা হচ্ছে 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। আমি কি ভুল বলছি? 4422322321, ওকে। 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10টা সংখ্যা। তাহলে হচ্ছে আমরা এখন একটা দাগ দিতে মনে ভুল করছি, ওকে। তাহলে হচ্ছে এটা 91 থেকে 100। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমরা যদি মনে রাখি যে আমরা যদি বলে যে 50 থেকে 60 পর্যন্ত কত, তাহলে আমরা এই রেঞ্জটা জানবো, তাই না? বুঝতে পারছেন জিনিসটা? তাহলে আমরা খাতায় লিখবো কি 4422322321। একটা জাস্ট হচ্ছে মোবাইল নাম্বারের মতো মুখস্থ রেখে দিবেন। আপনার যে কোনো পরীক্ষা হলে এটাকে যদি আসে তাহলে আমরা হেল্প করতে পারবো, হেল্প ইউজ করতে পারবো। বুঝা গেছে? বুঝছেন সবাই? জি ভাই। ওকে, তাহলে এই জিনিসগুলো আমরা আশা করি নতুন এখান থেকে অ্যাড করে নতুন শিখে নিলাম। আচ্ছা আমরা ওকে, এই যে ফ্যাক্টর নিয়ে আসছে। হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য ডিফারেন্ট পজিটিভ প্রাইম ফ্যাক্টর? তাহলে আমাকে কি বলছে, প্রাইম ফ্যাক্টর যেগুলো পাবো সেগুলো কি করতে হবে? প্রোডাক্ট মানে কি? গুণ করতে হবে। গুণ করতে হবে। তাহলে এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন কেমনে ভাঙতে হবে না? তাহলে ভাঙেন, কত দিয়ে ভাঙা যায়? দুই দিয়ে করেন। দুই দিয়ে করতে বড় সংখ্যা দিয়ে করেন, 2 দিয়ে তো করাই যায়। কত দিয়ে করব? বড় সংখ্যা তো ভাই মাথায় আসে না। আচ্ছা 2 দিয়ে করে আপনার জন্য। 2 দিয়ে করলে কত আসে? 1764। 1764। আচ্ছা আর যদি করতে চান আরো করেন। তারপরে 2 দিয়ে 882, 2 দিয়ে 882, তারপরে 2 দিয়ে হচ্ছে আবার 441 নাকি? হ্যাঁ এটা 3 দিয়ে কত ভাই 21 × 21 দিতে পারেন 441 টা। হ্যাঁ তাহলে এটা যদি মনে থাকে তাহলে এখান থেকে পারেন 21 × 21, তাহলে 3 × 7 = 21, 3 × 7 = 21। তাহলে যত তাড়াতাড়ি ভাঙা যায় নাকি?
তো এখানে যদি আরো বড় সংখ্যা নিতে আরো তাড়াতাড়ি হতো। আচ্ছা যাই হোক, আমরা এটাই নেই। তাহলে এখানে থাকতেছে 3 স্কয়ার 7 স্কয়ার 2 কিউব। এটা হচ্ছে আপনাদের কি প্রাইম ফ্যাক্টরাইজেশন করা, তাই না? এখন আমাকে বলছে ডিফারেন্ট পজিটিভ প্রাইম ফ্যাক্টর। পজিটিভ কয়টা আছে? তিনটা। তিনটা কি তিনটা। করতে বলছে? গুণফল। গুণফল কত? 42। 42। তাহলে আমরা এখন তো পারবো নাকি, যেগুলো শিখে আসছি আজকের ক্লাস অন্তত যা শিখছি সেগুলো তো পারার কথা। আচ্ছা এটা করেন তো ঝটপট, বলেন তো প্রাইম ফ্যাক্টর কত হবে, এটার প্রাইম ফ্যাক্টর কত হবে? 27 কত? আমরা জানি 3 কিউব। আর এটার কত? 3 স্কয়ার। 3 স্কয়ার। তাহলে এখানে কত? এটার নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর কত? একটা। এখানে কি পাওয়ার দিয়ে যোগ করব, গুণ করব? না ভাইয়া, প্রাইম ফ্যাক্টরের ক্ষেত্রে যেটা আছে একটা। প্রাইমারি, তাহলে একটা। আর এখানে কয়টা? এখানে দুইটা। এখানে হচ্ছে দুইটা। ভাইয়া মিটিং ভাইয়া শেষ। মিটিং শেষ। ঠিক আছে, আরেকটা আসুন। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে ঠিক আছে, তাহলে আমরা বলেন। এই যে এখানে বলছে যে একটা সংখ্যা দিয়েছে, বললো হচ্ছে নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর, গ্রেটেস্ট প্রাইম ফ্যাক্টর। বলেন তো কি হবে? 13। বাকিরা বলেন তো কেন কি হবে? 15 হবে না? না। না 15 হবে না, 13 হবে। কেন হবে না? 15 ভাঙা যায় ভাই। জি, ভাঙা যায়। 15কে ভাঙা যায় 3 5। তাহলে সর্বোচ্চ কয় থাকতেছে? 13। 13 থাকতেছে। ওকে, এটার জন্যই আসলে কেএমএফ এই জিনিসটা মানে কি বলে ইটিএস আনছে, কারণ অনেকে 15 দেখবে বড় সংখ্যা, এই জন্য চলে আসবে, এই জন্য এটা এখানে আনছে। আচ্ছা আমরা আর এখানে যাই। এখানে বলছে 41। দেখেন রিয়েল কোশ্চেনগুলো কীরকম হয়, আমরা কিন্তু রিয়েল কোশ্চেন আলোচনা করতেছি, দেন 5LB হচ্ছে যেগুলো গাইড বইয়ে সেগুলো দেখতেছি। সো আশা করি এই জিনিসগুলো আপনারা নিজেদের জাজ করতে সাহায্য করবে যে আপনারা বেসিকে আছেন। দেখেন এখানে আর একটা দিয়েছে, এস একটা দিয়েছে, তারপর বলছে ডিফারেন্ট পজিটিভ ফ্যাক্টর অফ আর। আর এর ফ্যাক্টর কত বের করেন, এস এর ফ্যাক্টর বের করেন। কেমনে বের করবো বলুন তো? কেমনে বের করবো? পাওয়ার যোগ করে পাওয়ারের সাথে 1 যোগ করে সবকটা গুণ করতে হবে। তাহলে পাওয়ারের সাথে এত বড় অবশ্যই তাহলে ইটিএস খেলবে যে এত বড় গুণ তো দিবে না, তাহলে কি করতে হবে? পাওয়ারের সাথে 1 যোগ করলে 4 আসবে, এটার সাথে যোগ করলে কত? 5 হবে, এটার সাথে করলে 7। তাহলে এটাও দেখেন 4 5 7। আনসার কি? সি। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাই। ভাই বুঝছি না, আরেকবার বলেন। হুম, আচ্ছা আমরা কি জানি ফ্যাক্টর বের করার সূত্রটা কি পড়ছিলাম? এইটুকু বলেন তো ভাইয়া, যিনি কোশ্চেন করেন। ফ্যাক্টর বের করা, ফ্যাক্টরস বের করার সূত্রটা কি ছিল আমাদের? পাওয়ারের সাথে 1 যোগ করে গুণ করে দিতে হবে। গুণ করে দিব। তাহলে এটার ফ্যাক্টর বের করার পাওয়ারের সাথে এটার কত? 3 এর সাথে 1 যোগ করলে কত হবে? 4। 4 এর সাথে কত করলে 1 যোগ করলে 5। 6 এর সাথে করলে 7। এটাই তো নাকি এটার ফ্যাক্টর? জি। আর এটা হচ্ছে কোয়ান্টিটিভ এ। কোয়ান্টিটিভ বি বলছিল এস এর ফ্যাক্টর, তাহলে এস এর ফ্যাক্টরটা কত হবে আপনি বলেন তো?
কত হবে? 7 ইন্টু 20। না 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 না, এখানে কত হবে ফ্যাক্টর? পাওয়ারের এটা তো সাথে হইলো, এটা তো হইলো, এটা তো হচ্ছে একের, তাই না? আমি তো গুণনটা করি নাই আর কি, আপনি ভাঙাটা বলেন কত হবে? পাওয়ারের সাথে এক যোগ করলে কত হইতো? 3 আরেকটা 4 5 7, তাহলে এক আর বি সেম না? সেম। সেম। তাহলে আমাকে কি কোনো কিছু গুণ করার আগে, টোটাল বড় সংখ্যা গুণ করার আগে আমাকে একবার এই ফরম্যাটে নিয়ে আসা উচিত না? জি ভাইয়া। হ্যাঁ ভাই। তাহলে আমি ইজিলি ডিসিশন নিতে পারবো না? যদি এখানে 8 থাকতো আমি তো ইজিলি ডিসিশন নিতে পারবো, তাই না? যে কে বড়। তাহলে ভাইয়া আবার এটা কি দেখতে পারি যে দুইটারই পাওয়ার সেম, তো হ্যাঁ, যোগ দুইটার পাওয়ার করলে সেম, যায়? এইটাই তো, এটা তো পরে আসবে, আমি তো জাস্ট বেসিকে আছি আর কি। তো আমরা যখন যখন আমরা আরেকটু ওয়েল সাউন্ড হয়ে যাবো তখন তো জাস্ট এটা দেখলেই বুঝতে পারতেছি এটা আর কি পাওয়ার সেম সেম। আসবে। এটা এটা হচ্ছে আমাদের যখন বেসিক একদম ক্লিয়ার থাকবে তখন আমাদের এই জিনিসটা নিয়ে কনফিউশন থাকবে না। এখন যেমন হচ্ছে সবার একটু একটু কনফিউশন থাকে, এটা ক্লিয়ারের জন্য একদম বেসিক থেকে যাচ্ছি, ঠিক আছে? সো ওকে, দেখেন কোশ্চেনে বলছে কি 1547, এই টোটাল জিনিসটার বলছে পজিটিভ ফ্যাক্টর। তাহলে এই ফ্যাক্টর কয়টা বলেন তো? জানতে পারবেন ইজিলি, এটার ফ্যাক্টর কত? 3 ইন্টু কত? 3 ইন্টু 18 3 ইন্টু 2 18 তাহলে তাহলে 3 3 9 দুগুণে 18, এই যে হয়ে গেছে। 18। এগুলো কিন্তু কোশ্চেন আসা কোশ্চেন, পরীক্ষার আসা কোশ্চেন, সো এগুলোও পারতেছেন। সো আর কি, এটা করেন। গ্রেটেস্ট পজিটিভ ফ্যাক্টর, লিস্ট পজিটিভ মাল্টিপল অফ 4 গ্রেটার দেন 4। আচ্ছা, গ্রেটেস্ট পজিটিভ ফ্যাক্টর অফ 48 লেস দেন 20। আর একটা বলছে লিস্ট পজিটিভ ফ্যাক্টর মাল্টিপল অফ 4, মানে 4 এর মাল্টিপল গ্রেটার দেন 10 এর, 10 এর বড়। লিস্ট 4 এর মাল্টিপল কত? 12 না? 12। তাই তো, হ্যাঁ। বুঝছেন তো? আরেকটা বলছে গ্রেটেস্ট পজিটিভ ফ্যাক্টর 48 এর, 48 এর পজিটিভ ফ্যাক্টর বের করে যেটা হচ্ছে 20 এর ছোট, 16। ঠিক আছে? তাহলে হচ্ছে 48 কে আমরা ভাঙি, ধরেন নরমালি ভাঙি 48 একে 48 2 দিয়ে কত? 24 3 দিয়ে কত? 16 16। তাহলে দেখেন তো 20 এর নিচে সর্ব বড়টা কত? 16 16। তাহলে 16 বড় নাকি 12 বড়? 16 বড়। বুঝছেন কোশ্চেনটা কিভাবে আসছে? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এগুলা যেগুলো গ্যাপ যাচ্ছে এগুলো সবই করাবো আমি, জাস্ট হচ্ছে আপনার যাচ্ছে। এই যে দেখেন তো, দ্য নাম্বার অফ ইন্টিজার বিটুইন এত থেকে এত মাল্টিপল অফ 14, দ্য নাম্বার অফ ইন্টিজার বিটুইন এত থেকে এত মাল্টিপল অফ 15। কি করব? সূত্রটা কি বলছিলাম? লাস্ট মাইনাস ফার্স্ট লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই 14 মাল্টিপল ডিভাইড বাই যেটা এরপরে প্লাস 1 প্লাস 1। আর এটার ক্ষেত্রে নিচে জাস্ট 15। লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইড বাই 15 প্লাস 1। বুঝছি, সবাই পারবো তো নাকি? যা পড়েছি তার মধ্যে পাচ্ছি না আমরা? জি ভাইয়া। বাকিরা যারা নিউ বুঝতেছেন একদম কনফার্ম করেন। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে দশমিক সংখ্যা যেহেতু বলছি ইন্টিজার, জাস্ট ইন্টিজার ভ্যালুটা নিব, যে ভ্যালুটা ভাগ যাবে। সরি ভাই, এটা মাল্টিপল 14 আর 15 এটাতে ডিভাইড করতে হয়। এটা কোন রুলসটা মাল্টিপ্লাই? আচ্ছা, ইন্টারভাল যেটা ছিল, জাস্ট ইন্টারভালে যেটা, ওই যে বললাম না যে যেহেতু যত ইন্টারভাল হবে সেটা জাস্ট ইন্টারভাল বলতে তো মাল্টিপলই, তাই না? ইয়া ওকে, ভাই আগের কোশ্চেনে একটু সূত্রটা যদি দেখাইতে। সূত্রটা হচ্ছে কি, লিখে নেন না, লিখলে তো হয়তো যে ইন্টারভালের সূত্রটা, ইন্টারভালে এই যে এখানে সূত্রটা কি বলছিলাম, এই যে এটা একটা সংখ্যা এখান থেকে এত মাল্টিপল অফ 5 এর মাল্টিপল মানে ইন্টারভালটা। তো এটার জন্য সূত্র বলছিলাম কি, কেউ একজন বলেন তো, রিপিট করেন, নিজেরও মনে হবে। লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই ইন্টারভাল ইন্টারভাল অথবা মাল্টিপল হ্যাঁ, প্লাস 1। তাহলে হচ্ছে লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই ইন্টারভাল, যে ইন্টারভালটা বলবে প্লাস 1। এটা করার পরে ভাগ দিবেন, এটা সেম জিনিস ভাগ দিয়ে দেখবেন ইন্টিজার ভ্যালুটা, মানে দশমিকের আগে ইন্টিজার ভ্যালুটা কত, সেটাই হচ্ছে এটা বড় না এটা বড়, জাস্ট চেক করে নেবেন। বুঝতে পারছেন? মানে 25 মাইনাস 10 ডিভাইডেড বাই 14, মানে মেইন কথা হচ্ছে পুরোটা আর কি, মাইনাস দিয়ে 14 দিয়ে ভাগ দিবেন, এটা মাইনাস দিয়ে 15 দিয়ে ভাগ দিবেন। দেওয়ার পরে দশমিকের আগের ভ্যালুটা যেটা পাবেন এটা বড় না এটা বড় চেক করবেন, আনসার হয়ে যাবে। প্লাস 1 করবেন আর কি তারপরে। ওকে ওকে, তাহলে এখানে বলছে, আচ্ছা প্রবাবিলিটি এগুলোতে আমরা এখন না যাই, আমরা জাস্ট পারি কিনা, এই যে
এটা করেন লিস্ট কমন মানে কি লিস্ট কমন মানে কি বাংলা এলসিএম বলেন তো লসাগু না গসাগু লসাগু লসাগু তাহলে দেখেন তো আমাকে প্রশ্ন বলছে কে এন আর কনজিকিউটিভ পজিটিভ অড ইন্টিজার কি ইন্টিজার অড মানে 3 7 এরকম আর কি নয় এরকম অড এইগুলোর বলছে গসাগু বের করো লসাগু বের করো মানে হচ্ছে কমন গুলা আচ্ছা আমি যদি যে কোনো সংখ্যার কে যদি হয় ধরেন হচ্ছে 3 আর এটা যদি 7 হয় তাদের লসাগু কি হয় 21 দুইটার গুণফল হয় না? তার মানে কি কে এবং এন তাই না এই দুইটাই তো জি এটা জি তো কমন না কমন কি আছে কিছু না তাহলে এই পাশে যে কে এন এই পাশে কে এন आंसर কি आंसर सी ওকে এই যে এটা করেন এখানে বলছে গ্রেটেস্ট কমন ডিভাইজার গ্রেটেস্ট কমন মানে কি গসাগু মানে কি কমন আনকমন নিতে পারবো না তাহলে এই দুইটার মধ্যে কমন চেক করেন তো এখানে 2 আছে দুইটা এখানে আছে তিনটা কয়টা নিব দুইটা নিলাম এখানে 3 আছে পাঁচটা এখানে দুইটা তিন কয়টা নিতে পারবো দুইটা এখানে 5 আছে চারটা এখানে একটা কয়টা একটা এখানে 11 আছে এখানে 7 আছে কি এগুলো নিতে পারবো না না তাহলে आंसर কোনটা না বি নাম্বার বি বুঝতে পারছেন ক্লিয়ার তো সবাই জি পারতেছেন তো নাকি জি ভাইয়া জি জি ওকে তাহলে আসি এই যে রিমাইন্ডারের খেলা যে আমরা খেললাম ঠিক আছে 36 এই যে এইগুলো হচ্ছে পপুলার কোশ্চেন মানে পরীক্ষাতে আসা কোশ্চেন বেশি আসা কোশ্চেন তারপরে দেখেন এখন পারবেন বলছে when positive integer n is divided by 53 রিমাইন্ডার থাকতেছে 21 আবার বলতেছে p কে যখন ডিভাইডেড বাই 53 তখন রিমাইন্ডার থাকতেছে 25 বলছে হোয়াট ইজ দ্য রিমাইন্ডার অফ প্রোডাক্ট np ডিভাইডেড বাই 53 আমাদের রিমাইন্ডারের ক্ষেত্রে মনে রাখতে হবে কি রিমাইন্ডার হচ্ছে কোনো একটা সংখ্যাকে ভাগ এটা দিয়ে ভাগ দেওয়ার পরে বাকি সংখ্যাটা যেটা থাকে সেটা ধরেন 51 কে আমাদের মাথায় রাখতে হবে যে সংখ্যাটা রিমাইন্ডার হয় এটাও কিন্তু n এর ভ্যালু হতে পারে তাই না n এর ভ্যালু যদি 21 বাই 53 দিই তাহলে কি তার রিমাইন্ডার 21ই থাকে না জি ভাই ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যা ভাগ দিলে বাক্সে তো সেটাই থাকে নাকি ভাগফল এটা তাহলে হচ্ছে বাক্সে এটাই থাকে তার মানে এই n এর ভ্যালু 21 হইতে পারে আবার হইতে পারে কি যে 51 প্লাস 21 তাই না যেটা আছে তাই তো তাহলে হচ্ছে 51 53 প্লাস 21 অথবা 53 ইনটু 2 ইন প্লাস 21 মানে 21 করে যোগ হবে তাহলে n এর ভ্যালুটা 21 তো হতে পারে সর্বনিম্ন ভ্যালু 21 না জি আর ভাই p এর ভ্যালু সর্বনিম্ন ভ্যালু কত 25 তাহলে আমি যা হচ্ছে আর কোনো সংখ্যা নেওয়া লাগবে না আমি দেখেন n এর ভ্যালু 21 নেই p এর ভ্যালু 25 নেই এটা ডিভাইডেড বাই 53 বলছে এর কি বলছে রিমাইন্ডার বের করে তাহলে বের করেন দুইটা গুণ দেন গুণ দিয়ে 53 দিয়ে ভাগ দিয়ে বাকি সংখ্যাটা কত আসে বলেন তো গুণ দিলে কত আছে 25 আর 21 তাহলে 525 আর 53 তাহলে কত দিয়ে যায় এই অ্যাপ্রক্সিমেটলি 9 দিয়েই তো যাবে 10 দিয়ে তো যাবে না 30 হওয়ার কথা তাহলে 9 দিয়ে যাবে 9 দিয়ে দিলে হচ্ছে কত যায় 8 দিয়ে যাবে হ্যাঁ ও আচ্ছা 8 দিয়ে যাবে আর না 9 দিয়ে যাবে তো 9 দিয়ে যাবে কারণ 10 দিয়ে দিলে 530 হবে বুঝেন নাই 9 দিয়ে যাবে 9 দিয়ে গেলে আপনার হচ্ছে কত থাকে দেখেন তো 477 477 তাহলে কত থাকে এখানে গ্যাপ কত গ্যাপ হচ্ছে 48 48 তাহলে রিমাইন্ডার 48 বুঝা গেছে রিমাইন্ডার জিনিসটা কি ক্লিয়ার ওকে তাহলে আর রিমাইন্ডারের খেলা আমরা খেলবো সমস্যা নাই আমাকে এখানে বলছে কে এন্ড এন আর both পজিটিভ ইভেন ইন্টিজার দুইটাই পজিটিভ ইভেন ইন্টিজার আমাকে বলছে রিমাইন্ডার 1k স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2 আর একটা বলছে রিমাইন্ডার 1k টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 আচ্ছা এখানে বলছে k স্কয়ার দুইটাই both হচ্ছে পজিটিভ ইভেন ইন্টিজার তাহলে হইতে পারে দুইটাই হচ্ছে কি 2 2 হইতে পারে সমস্যা তো নাই সমস্যা আছে না তাহলে হচ্ছে 2 প্লাস 2 ডিভাইডেড বাই 2 আচ্ছা এই সংখ্যাটা যাই দেন না কেন ইভেন ইন্টিজার দুই দিয়ে কি ভাগ যাবে না হ্যাঁ আবার k টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2 এটাও কি দুই যেহেতু সবই যেহেতু ইভেন এটা কি ভাগ যাবে দুই দিয়া হ্যাঁ যদি ভাগ যায় কোন কি রিমাইন্ডার থাকে না শূন্য এটা থাকবে না বুঝা গেছে কেন হচ্ছে এইভাবে কোশ্চেনগুলো আসে
হ্যাঁ কনসেপ্ট ক্লিয়ার থাকলে কিন্তু কোশ্চেন দেখতে কঠিন লাগলেও আনসার সহজ। বুঝতে পারছি এবার সবাই? জি ভাইয়া। ওকে, আমাকে বলছে when the positive integer n is divided by 3 remainder 1, তাহলে n এর মান সর্বনিম্ন ভ্যালু কত হতে পারে? 1 1 হতে পারে। এরপরে বড় ভ্যালু 4 4। ওকে, তাহলে চেক করেন when n is divided by 5, তাহলে n এর মান 5 দিয়ে ডিভাইড করলে দেখেন তো, তাহলে n এর মান কত হতে পারে? 1/5 হতে পারে। তাহলে রিমাইন্ডার কত হতে পারে এখানে? 1। 4/5 হলে রিমাইন্ডার কত হতে পারে? 4 4। তাহলে কি এই 2 এর তুলনায় 1 4 কি বড় ছোট হলো না? জি ডি কি ডি ক্লিয়ার? এবার জিনিসগুলো কনসেপ্ট, এই যে যদি আমি 1টা না নিতাম তাহলে কি আনসার কি হতো, কি আসতো? ছোট আসতো। যদি আমি হচ্ছে 1টাকে অ্যাভয়েড করতাম, আমার যদি কনসেপ্টে ভুল থাকতো, যেমন আমি নিতাম হয়তো প্রথম ভ্যালুটা নিতাম 4, দ্বিতীয়টা নিতাম 3 দুগুণে 6 7 নিতাম, তাই না? হুম তখন কি হতো? তখন জিনিসটা কি, মানে আমি কি আর এই ছোট ভ্যালুটা কম্পারিজনটা এত ইজিলি করতে পারতাম প্রথম দিকে? না ভাই, তো এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে যে রিমাইন্ডার প্রথম ভ্যালুটা ওইটা থাকতে পারে এবং ওইটা হবে, ওইটা ধরেই চিন্তা করবেন। ওকে, আমাকে বলছে এই বড় সংখ্যাটার রিমাইন্ডার করতে বলছে, করেন তো কি হবে? ভাইয়া 11 থাকে রিমাইন্ডার। হুম, বাকি যারা নিউ অ্যাডমিট হয়েছেন তারা বলেন তো এখানে রিমাইন্ডারটা কি হবে, কিভাবে চিন্তা করব? একে আমি ক্যালকুলেটর নিয়ে ভাগ দিব? অবশ্যই শর্টকাট কিছু আছে। হ্যাঁ, তার মানে কি দেখেন, ওরা এমন একটা সংখ্যা দিয়েছে যেটাকে দেখেন 11 11 9 9 9 9। আচ্ছা, আমি যদি এটার সাথে 1 যোগ করতাম কত হইতো? 12 হয়ে যেত। 12 এটা হইতো না? এটা কি এটা দিয়ে ভাগ যাইতো না? জি জি ভাই, তার মানে জাস্ট 1 কম আছে, তাহলে কি রিমাইন্ডার কত? 11। বুঝছেন না? মানে 1 কম থাকলে মনে কত, এক যে শুধু 11 বাকি আছে না, বাকিগুলো তো 12 দিয়ে ভাগ যাইতোই, তাই না? হুম তাহলে রিমাইন্ডার কত? 11 11 11 সমান। এখন দেখেন তো, যদি লজিক ক্লিয়ার না থাকলে পরীক্ষা হলে কি এই সংখ্যাটা বসায়া ভাগ দিলে কি আনসার আসতো ছোট ছোট ক্যালকুলেটরে? মাথা নষ্ট ভাইয়া। বুঝছেন কনসেপ্ট কি ইম্পর্টেন্ট? বুঝতে পারছেন এবার? হুম নিউরা ক্লিয়ার তো আপনারা? আবার একটু বলবেন। এই যে বড় সংখ্যাটাকে এটাকে জাস্ট 1 যোগ করলে কত হয়? 12 হয় না? জি আচ্ছা, 12 যদি হইতো 12/12 বাক সংখ্যা তো যাইতো, তাই না? হ্যাঁ আচ্ছা, 12 যদি 12 জায়গায় যদি আমি 1 কম রাখি তাহলে আমার হয়তো 11/12, তাহলে তার রিমাইন্ডার কত থাকে? 11 11 হ্যাঁ, 11/12 রিমাইন্ডার কত থাকে? 11 11 11। জি মানে 1 কম থাকলে 1 ওইটাই তো রিমাইন্ডার নাকি? কারণ হচ্ছে যদি এরকম হইতো আমার কাছে ধরেন 22 23 থাকে ধরেন, ঠিক আছে, ধরেন 22 কে যদি 12 দিয়ে ভাগ দেই বা 24 কে 12 দিয়ে ভাগ দেই তাহলে কত হবে? রিমাইন্ডার কত? 0 না? জি জি আচ্ছা, যদি হচ্ছে 23 কে 12 দিয়ে ভাগ দেই তখন রিমাইন্ডার কত থাকে? 23 কত? 11 11 কারণ 12 দিয়ে একবার যায়, বাকি যে সংখ্যাটা এটাই তো থাকে নাকি? জি জি বুঝতে তাহলে পারছি। জাস্ট একটা কম। এইখানে দেখেন আমি যে 1 যোগ করলে হয়তো সবটা যাইতো, তাহলে 1 কম আছে, তাহলে কত দিয়ে কত আছে আসলে রিমাইন্ডার? 11 বুঝতে পারছি থ্যাংক ইউ। ওকে, সো আমরা এগুলো জানি। ইউনিট ডিজিট বের করেন, করে দুইটা যোগ করেন। ভাই ওটা কি শুধু 12 এর ক্ষেত্রেই হবে? সব ক্ষেত্রে এক কম হইলে তো বাকিটা থাকে, তাই না? ধরেন আপনাকে বলা আছে এরকম যে এই ধরেন এরকম দিয়েছে 700, আমি কি বলবো, আচ্ছা ধরেন 600 না 599 বলবো, দিয়ে বললো 5, ঠিক আছে, তাহলে কত থাকে? একবার 5 দিয়ে তো 95 পর্যন্ত যাইতেছে, অথবা 600 পর্যন্ত যাইতেছিল, তাই না? হুম 95 পরে 600 এর আগে, তাহলে আর কত ভ্যালু আছে? গ্যাপ কত? 1 কম না? তাহলে কত থাকবে রিমাইন্ডার? কত? 95 পর্যন্ত যদি 600 যদি হইতো তাহলে সে 5 দিয়ে ভাগ যাইতো, তাই না? 1 কম আছে, তাহলে 1 কম মানে কত? উপরে হচ্ছে 5 দিয়ে ভাগ গেলে তো শূন্য হইতো, ধরেন 5/5 যে ভাগ যাইতো। 1 কম মানে কত? 4/5 না? হুম তাহলে রিমাইন্ডার কত থাকে? 1 1 আরে 4 রিমাইন্ডার 4 4, যদি 1 4 বেশি দিয়ে দিতাম তাহলে তো ভাগ যাইতো। জি তাহলে এখন রিমাইন্ডার কত? 1 কম মানে কত? রিমাইন্ডার কত? 4 বুঝা গেছে জিনিসগুলা? জি জি হুম ওকে, ঠিক আছে। ওকে, এটা করেন। এটা ভাই 8 হবে। ইউনিট ডিজিট দিয়ে ভাইয়া ইউনিট এটা করেন, এটা ইউনিট ভাই 10 কে হচ্ছে 4 দিয়ে
বাদ দিলাম আর কি, বা রিমাইন্ডার যেটা থাকে ওইটা হচ্ছে ভাইয়া ওইটা রিমাইন্ডার হচ্ছে থাকে। ভাইয়া তো প্রথমটার ইউনিট ডিজিট হচ্ছে 9। তাহলে আমরা দেখি 3 দেখি এবং 10, তাহলে কত পর্যন্ত 4 দিয়ে ভাগ যায়? 8 8 পর্যন্ত পর্যন্ত, তারপর স্কোয়ার তাহলে হয় বাকি কোথায় কত? স্কয়ার 2 থাকে। 7 কে 7 ও তো সেম তাই না, 4 দিয়ে যাবে। হ্যাঁ তাহলে এটা থাকে কত? 2। তাহলে এটা কত? এটার হচ্ছে ইউনিট ডিজিট অফ সাম, ইউনিট 9, এটার স্কয়ার কত? 9। আর এটার স্কয়ার কত? 49 বাট 9 নিব। 49 এর 9 হবে। ইউনিট ডিজিট কত? 9। 9 9 আর 9 যোগ করলে কত? 18। 18 18 কিন্তু ইউনিট থাকবে ডিজিট 8। কত বলছে? ইউনিট ডিজিট বের করো, কত? 8 8 বুঝছেন আবার? ভাইয়া। ভাইয়া হুম এই যে এই ধরনের বড় সংখ্যা যখন দিয়ে দেয় আর তারপর যখন কোশ্চেন গুলো থাকে হচ্ছে ডিভিজিবিলিটি বের করা অথবা ইউনিট ডিজিট বের করা অথবা রিমাইন্ডার বের করা, তো এগুলো হচ্ছে মানে যখন বড় সংখ্যা দিয়ে দেয় তখন মানে একটু ঝামেলা লাগে। এই যে আমরা তো এতক্ষণ কি শিখলাম? বড় সংখ্যা যাই দেখ না কেন আমরা কি দেখছি? আমরা ধরেন আবার বলি 0156 যদি থাকে নিচে, তার ইউনিট ডিজিট কত হয় সবাই? যা আছে তাই, 0156 যা আছে যা তাই। আছে তাই। 2378 কি হয়? 4 4টা করে হবে। পাওয়ার গুলাকে কত দিয়ে ভাগ দিই? 4 বারের পর আবার 4 দিয়ে ভাগ যায় কিনা দিয়ে। সেটা দেখি, গেলে বাকি সংখ্যাটা জাস্ট পাওয়ারে রেখে দিই। ওই সংখ্যাটা নিয়ে বড়, এই যে এখানে যে 1 আছে এটা কি চিন্তা করছি আমরা? না জি না। আমরা চিন্তা করছি এটার উপরে 4 দিয়ে পাওয়ারটা কত দিয়ে ভাগ যেতে? 4 দিয়ে ভাগ যায় কত? কত পর্যন্ত বলেন তো ভাইয়া, যে কোশ্চেন করলেন? 8 পর্যন্ত 4 ভাইয়া। 8 পর্যন্ত, বাকি থাকে 2, জাস্ট 2টা রাখছি। বুঝা গেছে? জি ভাই। এখন যতই বলুক আমাকে যদি এরকম দিত, তাও আমরা কত রাখতাম? এইটা রাখতাম না? জি তাহলে আবার যত বড়ই ভ্যালু আসুক না কেন, ধরেন হচ্ছে 100 1000, তাহলে আমরা কত রাখতাম? জাস্ট 4 দিয়ে ভাগ যায় এটা দেখতাম না? এটা জি বুঝছি নাকি? জি বুঝছি। Okay. n is a 2-digit integer. The unit digit of n square is 9. ঠিক আছে? তাহলে আমাকে বলছে ইউনিট ডিজিট অফ n, n এর ইউনিট ডিজিট কত? তাহলে 2 ডিজিট ইন্টিজার বলছে, 2 ডিজিট ইন্টিজার এবং ইউনিট ডিজিট অফ n স্কয়ার, মানে n স্কয়ারের ইউনিট ডিজিট করলে 9 আসে, মানে স্কয়ার করলে 9 আসে। তাহলে বলছে ওই n এর ইউনিট ডিজিটটা কত? n টা কে আসলে? n এর যে সংখ্যাটা নিয়েছি তার স্কয়ার করলে ইউনিট ডিজিটটা কত? বলেন তো কিভাবে চিন্তা করব? ভাই আচ্ছা, ইউনিট এই ডিজিটের 9 পিনগুলো এই 9 যে আছে, আমরা যে ইউনিট ডিজিট আমরা যে করছিলাম কোন একটা সংখ্যাকে, এই যে ধরেন এই যে 0 1 2 3 4 5 6 7 এগুলোর সময় যখন করছিলাম, কার সময় রিপিটেড 9 একটা ভ্যালু পাইছিলাম? কার সময় বলেন তো? 7 এর সময়, কত 7 এর সময়? সময়, তিনে 7 তিনে সময় তিনের সময় 3 এর সময়, 7 এর 3 সময়। এর সময় 7 এর সময়, তাই না? আচ্ছা, আমরা যদি জি ভাই। এবার চেক করি, ধরেন হচ্ছে আমরা ভ্যালুটা হচ্ছে ধরেন হচ্ছে 13 13 স্কয়ার কত? 169 169, ঠিক আছে? 69 69 169 পাইলাম। আমাকে বলছে ইউনিট ডিজিট 9, এটা কি আমাদের মিলছে না? জি ভাইয়া। জি ভাই। তাহলে 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 এটা ইউনিট ডিজিট কত? 3 3। তাহলে এটা 3 Three। পাইছি একবার, তাই না? আর কি ছিল আমার সাসপেক্ট? 17 17 70 স্কয়ার করলে কত? 289 289। শর্ত মিলছে? জি ভাই। ইউনিট ডিজিট কত? 7 তাহলে 7 আনসার কি? ডি ডি আনসার। ডি বুঝা গেছে? সো 9 পাইছিলাম কাকে কাকে? এটা তো প্রথমে চিন্তা করছি কি 9 কোথায় কোথায় আসলে আসে রিপিটেড, কোথায় আসছিল? 7, তাহলে 3 7 এরকম 2 7 এইগুলাতে 9 আসবেই রিপিটেড ইউনিটে। তাহলে আমরা জানি লাস্টেরটা যেটা, এটা দিয়েই তো আমরা ইউনিট বের করছিলাম নাকি? কারণ আমরা যেখানে সামনে যত সংখ্যা হোক না কেন এটার জন্যই তো 9 আসতেছিল নাকি? এটার জন্যই তো 9 আসতেছিল। তাহলে এই দুইটা চেক করে দেখতেছি, একবার ছোট একবার বড়। আনসার কি? ডি না? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার তো নাকি? জি ভাই। ওকে, আচ্ছা, এই একটু দেখেন, একটু ইউনিক, একটু হার্ড লেভেলেরও ম্যাথ চলে আসছে, আমরা এটাও করলাম, সমস্যা নাই। হোয়াট ইজ দ্য টেন্স ডিজিট? দেখেন আমরা কেএমএফ কিন্তু অনেকগুলো ম্যাথ অলরেডি 8-10টা হবে না করছি।
হ্যাঁ হবে। ওকে, তাহলে দেখেন এত বড় সংখ্যা দিয়েছে, এটার বলছে টেন্স ডিজিট। আমরা এতক্ষণ ইউনিট ডিজিট পড়ছি, আমরা এখন টেন্স ডিজিটও কিভাবে বের করা যায় সেটাও শিখবো। দেখেন নর্মাল এত বড় সংখ্যা হইলে আমাদের সমস্যা না, আমরা জাস্ট এই জিনিসটাকে কথা বলবো। 3^15 এটাকে কি করা যায়? 4 ভাগ করো। হ্যাঁ, আমি জাস্ট এইটুকু ইউনিট ডিজিট বের করবো। এইটুকুর হ্যাঁ বললে 3 কত আসে? ডিভাইড একটু ইউনিট ডিজিট ধরো। এটার কত আসে? 3 স্কয়ার। 3 স্কয়ার থাকে তাই না? হ্যাঁ এটুকু ক্লিয়ার আছে সবাই? হ্যাঁ তাহলে 9, এইটুকু 9, তাহলে আচ্ছা 9। তাহলে দেখেন আমরা ইউনিট ডিজিটের সময় যাদের শুধুমাত্র 1 1 1 1 রাখতাম, 10 ডিজিটের সময় দুইটা সংখ্যা করে রাখবো। 21 এর সাথে 21 গুণ দিলে কত আসে? 121। 121 কত কত 121? না 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 441। 441 এর কত রাখবো? যেহেতু 10 ডিজিট দুইটা করে রাখবো না, দুইটা করে 41। 41। তারপরে আবার যদি 41 কে 21 দিয়ে গুণ দেন, এটা কিন্তু হার্ড লেভেলের, এটা যে পারবেন ইউনিটি সবাই পারবেন না। এক করলে কত? 861। 861 কত নিব? 61 কেন? কারণ 10 জি যদি ইউনিট হইতো কত নিতাম? 1 নিতাম। শুধু 1 নিতাম। ওকে, তাহলে 61 কে আবার 21 দিয়ে গুণ দেন, কত? ও বাবা 18081। আরে 61 কে শুধু 81 আচ্ছা হ্যাঁ হ্যাঁ 80 18081 যাই আসুক না কেন, মানে আমরা ছোট সংখ্যা দিয়ে ভাগ করলেই চলবে, গুণ করলে চলবে। তাহলে 81 থাকে, 81 কে আবার 21 দিয়ে গুণ দেন। আমি জাস্ট রিপিটেডটা বের করার চেষ্টা করতেছি, গুণ দেন। 01 01 কে যদি আবার 21 দিয়ে গুণ দেই, আবার 21। তাহলে আমি দেখতেছি যে এই কয়টা সংখ্যা পর রিপিট আসতেছে? 5টা। 5টা। তাহলে আমার এই উপরে কয়টা সংখ্যা আছে? 4টা। কটা উপরে কয়টা আছে? 9টা। 9টা না? তাহলে 5টা হইলে এইটুকু আছে। তাহলে 9 নাম্বার ভ্যালুটা কত? 6 7 8 81। 9। 81 10 ডিজিটটা কত? 8। 8। বুঝছেন? কনসেপ্ট বুঝছেন? ভাই এটা লেভেল 5। এটা আবার এটা লেভেল 3 4 আর কি, মানে একটা সময় পরে এগুলা ইজি পানি ভাত লাগবে। ওই এখন তো এখন মনে হচ্ছে অনেক বেশি কঠিন। ভাই, এটা বাট একটু এতক্ষণ 21 তো 9 কি? যে লাস্টের পার্ট 81টা কিভাবে হলো এটা? আচ্ছা দেখেন, আমরা দেখতেছি প্রত্যেক 5 ঘর পর পর এখানে ঘুরে ঘুরে আসছে তাই না? তো উপরে আছে 21 এর 9, তাহলে প্রথম 5 ঘর যাওয়া মানে কত? এখানে আসে না সে? জি 1 2 3 4 5 জি। 9 ঘর মানে কি? 6 7 8 9 10 ঘর হলে তো আবার এখানে আসতো নাকি? ভাগ সংখ্যাটা যখন ভাগ যায় তখন এইখানেই তো ভাগ যেতেছে নাকি? 4টা করে করে। জি 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 ভাই। তাহলে 9 ঘর আসা মানে এখানে আসছে। যদি 10 হইতো তাহলে এখানে আসতো আবার নাকি? যদি জি, এখানে জি। 7 দিতাম তাহলে কে হইতো? 5 6 7 কে? 21 দেন এইটার বলছে 10 ডিজিটটা কত? 10 ডিজিট কে? দুই প্রথম Four. এই ঘরটা না? 1 ডিজিট আর 10 ডিজিট কে এটা? তাহলে এটা 4 হইতো। আর এটার ক্ষেত্রে কে? 8 বুঝছেন? এই আর জি অপশন এটা দেখেন তারা, আপনি যদি একটু ভুল করেন দেখেন অপশনে তারা কি করছে? এই 0 দিছে, এই 8 দিছে, এই 6 দিছে, এই 4 দিছে, এই 2 দিছে। দেখছেন? যেগুলো সম্ভাব্য সব দিয়ে দিছে। একটু ভুল ভাই করলে একটা কোশ্চেন প্যাটার্নটা কিভাবে বের করছেন আবার একটু দেখাবেন যে 21 41 কিভাবে পাইছেন? 3 এর উপরে বলেন। একজন শুনছে, আরেকজন কি? তিন- এর উপরে? 3 এর উপরে যে মানে 50 ওইটাকে ইউনিট ডিজিট দিয়ে আমরা ই করলাম কেন? মানে বের হ্যাঁ, করলাম কেন? সবসময় মনে রাখবেন এই বড় সংখ্যা যখন থাকে পাওয়ারের উপর পাওয়ার, ঠিক আছে? ওই পাওয়ারটাকে ছোট করে আমরা জাস্ট তার ইউনিট ডিজিটটা নিয়ে আসবো। যখন ইউনিট ডিজিট আনবো ওই জিনিসটা যে কথা ইউনিট ডিজিটের ভ্যালুটা রূপান্তর সেমই আসবে। আমাদের তো ইউনিটের ডিজিট নিয়ে খেলতেছি, আমরা তো টোটাল সংখ্যা বের করতেছি না তাই না? মানে ভাই এখানে যদি 10 ডিজিট না থাকে, যদি 1000 ডিজিটও থাকতো তাহলে মানে ওই মানে হ্যাঁ, ওইটা হচ্ছে সমস্যা ইউনিট নাই, ডিজিট। সমস্যা। তখন আমরা নিতাম হচ্ছে এটার হতে 1000 ভ্যালুটা সহ নিতাম। মানে 21 কে যখন আমরা গুণ দিতাম 21 দিয়ে তখন কত পর্যন্ত নিতাম? 441 নিতাম। বুঝছেন? জি জি জি। ওই কিন্তু তিনটা উপরে ওইটা উপরে ওইটা ওইভাবে পাওয়ার থাকতো, পাওয়ারটা ইউনিটে নিয়ে আসতেন সব সময়, ঠিক আছে? জি জি ভাই বুঝছি এটা। তাহলে এখানে আমরা কি করছিলাম? আমরা জাস্ট উপরেরটাকে ভাঙা পাওয়া মানে 350 কে আগে ইউনিট ডিজিটে আনছি, আইনা আসছিল 3 স্কয়ার মানে 9, জাস্ট এখানে 9 বসাইছি। এখন আমি এটাকে রিপিটেড আনছি কিভাবে? আমি জাস্ট 21 এর সাথে ইউনিট ডিজিট যেমন বের করছিলাম সেম সংখ্যা দিয়ে বারবার গুণ দিতাম। 21 এর সাথে 21 দিয়ে গুণ দিয়েছি, ঠিক আছে একবার। তাহলে 21 দিয়ে 21 গুণ দিলে কত আসে? 41 আসে। মানে আমি জাস্ট দুইটা ডিজিট রাখছি, যেহেতু 10 ডিজিটটা বের করতে হবে, 2 নম্বর ডিজিটটা। আবার 41 কে আবার 21 দিয়ে গুণ দিই, যেহেতু 21 এর পাওয়ার 21 দিয়ে গুণ দিলে কত আসছিল ভুলে গেছি, কত পাইলো? 61
61, আবার এটাকে 21 দিয়ে ভাঙ দিয়েছে, তখন আসছিল 81 81, আবার এটাকে দিয়েছে পরে 01, এইভাবে করছে। আবার যখন দিয়েছি তখন আবার 21 আসে, 41 আসে, 61 আসে, এইভাবে রিপিট হইতে থাকে। তাহলে প্রত্যেক 5 ঘর পর পর এখানে আসে। তাহলে আমাকে বলছে 9 ঘরের ভ্যালুটা কত, তাহলে 5 ঘর এখানে আসলে 6 7 8 9, 9 ঘরের ভ্যালুটা তো এটা, এটা 10 ডিজিট কত 8 বুঝছেন আবার? জি জি বুঝতে পারছি। ওকে ওকে, এটা করেন তো নিজেরা, রিমাইন্ডার বের করেন, এই টোটালটা বের করবেন। তাহলে টোটালটার আগে ইউনিট ডিজিট বের করবেন, তাকে 5 দিয়ে ভাগ করে দেখবেন যে হচ্ছে কি আসে। করেন। ফোর আসে ভাই। 4 তাহলে এটা 4 দিয়ে ভাগ যায় কত পর্যন্ত? 80 পর্যন্ত। তাহলে বাকি থাকে 9, তাই না? 9/5, তাহলে 5 দিয়ে যায় 4 থাকে। এবার কনসেপ্ট ক্লিয়ার না ইউনিট ডিজিটের? জি ভাই। ওকে, তো যা আছে সবগুলো করাই যায়, যাতে অনেকগুলো ম্যাথ হয়ে গেল। দেখছেন এই কেএমএফ গুলো যা আছে আমরা পানির মতো খেলে যাব টপিকের উপরে, আমরা আলাদাভাবে কেএমএফ এ জোর দিব না, মানে একটা সময় পরে দেখবেন কেএমএফ শেষ হয়ে গেছে। n ইজ এ পজিটিভ ইন্টিজার, তাহলে রিমাইন্ডার 3^4n ডিভাইডেড বাই 10, এটা রিমাইন্ডার বলতে বলছে। আচ্ছা 4 এর সাথে যতই গুণ দেন এটা তো 4ই থাকতেছে নাকি? জি ভাই। হ্যাঁ 4 এর তাহলে মাল্টিপল 4 কে কি আমরা 3 জানি, 3 কে কত দিয়ে ভাগ দিতে হবে আমরা জানি? 4 দিয়ে 4 দিয়ে ভাগ দিতে হবে উপরেটা। তাহলে 4 দিয়ে ভাগ দিলে কত থাকে? 3 পাওয়ার কত থাকে? 1 কত? n n এই যে ধরেন কোনো একটা সংখ্যাকে যে 4 দিয়ে 4 ভাগ যেতেছে, তাহলে রিমাইন্ডার কি 0 থাকে? থাকবে 0 থাকে 0 না? থাকবে। হ্যাঁ আর নিচে 10, তাহলে উপরে কত? 1/10, এটার রিমাইন্ডার কত? 1 1, তাহলে দুইটা কি সেম। সেম। দেখছেন? আর আশা করি ভাই সমস্যা বুঝি নাই না। যে আরেকটু যদি প্লিজ। আচ্ছা এটা দেখলে এটা বুঝবেন, এই যে এটা করেন আপনি 3^64/8, এটা করেন তো নিজে একবার করেন ব্রেনে, আর কেউ আনসার বললেন না। ভাই আপনি করে আপনি আমাকে আনসার বলেন। ভাই এ বড় কিনা? মানে আপনি বলেন আনসারটা বলেন। কোয়ান্টিটি এ আপনি মানে কি বলে, মানে আনসার কত আসছে এটা বলেন। 3 কে কত দিয়ে ভাগ যায় 64 কে পর্যন্ত? 64 পর্যন্ত 3 পাওয়ার আমরা জানি পাওয়ারটাকে কত দিয়ে ভাগ দিতে হবে 4 দিয়ে। এটা বলো। 64 কি 4 দিয়ে ভাগ যায়? হ্যাঁ তাহলে কি আর থাকে কোনো কিছু থাকে পাওয়ার উপরে? 0 থাকে। 0 থাকে, তাই না? বুঝছেন? গেল 0 যদি থাকে তাহলে 3 পাওয়ার 0 মানে কত? 1/8, তাহলে ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ দিলে ভাগশেষ কি থাকে? 1 এ থাকে। তাহলে এটার রিমাইন্ডার কত? 1 এটা কত? 1, তাহলে आंसर কি হবে বলেন তো? হবে। এটাই আগেরটা ছিল, এই সেম জিনিসটাই আগেরটা ছিল, বুঝতে পারছেন? এর আগে জাস্ট একটা পাওয়ার থাকতো, যদি এরকম 63 হইতো তখন কত, মানে 65 হইতো তখন কত নিতাম এখানে বলেন তো, আপনি বলেন। 63 হলে কত নিতাম উপরে? 3 পাওয়ার কত নিতাম? রিমাইন্ডার 3 পাওয়ার কত নিতাম ভাইয়া? 64 পর্যন্ত ভাগ যায়, আর বাকি থাকে কয়টা? 1 একটা থাকে। এবার যদি 3/8 হলে তার রিমাইন্ডার কত? 3 বুঝছেন এবার? তাহলে ভাই এ বড় হইতো। তখন এবার হইতো। আবার দেখেন এখন যদি 66 থাকতো, যে ভাইয়া আপনি আরেক ক্লিয়ার হন, 66 থাকলে আমরা নিতাম 64 পর্যন্ত ভাগ চলে যায়, আর থাকে কয়টা? 2 2 আর 8, তাহলে উপরে থাকতো 9 আর 8, তাহলে রিমাইন্ডার কত? 1 1। বুঝতেছি আমরা নাকি? মানে ভাই 3 যে 4টা সিকোয়েন্স আছে 3 9 7 1 এইটা হিসাব করছি, মানে 4 দিয়ে ভাগ করছি। হ্যাঁ ওই যে এই যদি এখানে যদি 3 না হয় 7 হতো, তাও কি হিসাব করতাম? কয়টা দিয়ে ভাগ দিতাম উপরটারে? 4 দিয়ে ভাগ করছি। 4 দিয়ে দিতাম। 8 থাকলে
সেটাও 4 দিই। আর 2 থাকলে এটা 4। সেটাও যাতে এই জিনিসটাই করছে, বুঝছেন আবার? জি ওকে ঠিক আছে, এইগুলো এই জন্যই তো বেসিকটা শিখাই আনছি যে এগুলো। তো এখন এটা করেন, দেখেন সবই পারতেছেন। যে 8 হইলে কত দিয়ে করবেন? করেন করেন 3 দিয়ে। 8 হলে কত দিয়ে 3 দিয়ে করবেন? 8 চার হইলে দিয়ে। উপরে 4 ভাগটাকে দিয়ে, কত 4 দিয়ে দিয়ে। দেখবেন? 4 দিয়ে ভাগ দিলে কত পর্যন্ত যায়? 8 কিউব 40 পর্যন্ত যায়। তাহলে 8 কিউব থাকে 7, তাহলে 8 কিউব ভ্যালু কত? 2 8 কিউবের ভ্যালু কত? ও 8 কিউব। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, জি করেন। 2 টু দি পাওয়ার 4 এর ইউনিট ডিজিট কত হবে? না 2 টু দি পাওয়ার 64 এই যে 2 টু দি পাওয়ার 64 এর ইউনিট ডিজিট কত? 64 কে করেন কত আসে? ভাগ কত আসে চাই কিন্তু? 2 টু দি পাওয়ার 0। এই যে 2 টু দি পাওয়ার ইয়ে দিয়ে থাকলো, তখন 0 থাকলো, তখন কত? 1। তখন আপনি কি তাহলে ইউনিট ডিজিট করেন, করলে 1ই পাবেন। আপনি ক্যালকুলেটর করেন। ভাইয়া কিন্তু এটার উত্তর দেখছিলাম আমি 6। এই যে আপনি না না আপনি হচ্ছে 2 এর 2 এর ইউনিট ডিজিট কি কি হইতে পারে? দাঁড়ান, 2 ইউনিট ডিজিট কি কি হইতে পারে? 2 4 8 8 আর 6। ওকে, 6 তাহলে আমরা আগে দেখি যে আমরা হচ্ছে এতক্ষণ ধরে এই ডিভাইডেডের কারণে আমরা আসছে যে হ্যাঁ আমরা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। আমি দেখেন, আমরা যখন 2 টু দি পাওয়ার 64 চিন্তা করতেছি, ডিভাইডেড বাই যদি 7 হইতো, তখন আমরা জাস্ট এর ভ্যালুটার ইউনিটটা নিয়ে আসতেছি যে ওই ভ্যালুটার রিমাইন্ডার কত, তাই না? একটা আরেকটা হচ্ছে জাস্ট এটা ইউনিট ডিজিট বের করতে। আমরা কি এখানে ইউনিট ডিজিট বের করতেছিলাম নাকি রিমাইন্ডার বের করতেছিলাম? রিমাইন্ডার। রিমাইন্ডার। এখন এটা যখন থাকতেছে, এটা কিন্তু 0, মানে এটা 4 দিয়ে ভাগ যেতেছিল, এখানে আসছে ডিভাইডেড বাই 7। এখন আমরা দেখছি 1/7 মানে থাকতেছে তার 1, এটা হচ্ছে তার রিমাইন্ডার। বাট সে এজ ইট ইজ, আমরা তো এটা বের করছিলাম তার কি বের করছিলাম? ইউনিট ডিজিট তো তার এইভাবে বের করছিলাম যে 64 পর্যন্ত সে এখানে আসবে, 4 দিয়ে ভাগ যেগুলো যে সেইখানে 7 নাম্বারটা 5 নাম্বারটা কোনটা, 6 নাম্বারটা কোনটা? ওই যে 10 ডিজিটের ম্যাথটা যেটা করলাম, আমরা কি এইভাবে করে আসছি না? জি। তাহলে আমরা যদি 65 হইতো তাহলে কোনটা হইতো? 2 2 হইতো। 66 হলে 4 মানে এটাই তো আমরা প্রথম দিকে করে আসি। ওই যে আমরা রিমাইন্ডার পড়তে পড়তে আর মাঝখানে ঢুকেছেন তো আমাদের খেয়াল নাই। বুঝতে পারছেন এবার? জি। ওকে, সো এইভাবে আমরা যে প্যাটার্নটা পড়ছি, প্যাটার্নটাই হচ্ছে রিপিট করে করে আসতেছে সবগুলো ম্যাথের ক্ষেত্রে। প্যাটার্নটাই দরকার, আপনি জাস্ট বাসায় 2 বার প্র্যাকটিস করলে প্যাটার্ন চলে আসবে। এই যে এইগুলা, এই যে এখানে আমরা ডিভাইডেড বাই রিমাইন্ডার, ভাই আগেরটা অ্যানসার আগেরটার আনসার হচ্ছে কত দেখেন। আগেরটা হচ্ছে আমরা 8 কিউব থাকতেছে, 8 কিউব বাই 7। 8 কিউব মানে হচ্ছে কত? 512 ডিভাইডেড বাই 7। 512 দিয়ে কত যায়, কত পর্যন্ত যায়? 73 পর্যন্ত রিমাইন্ডার বাকি থাকে কত? 1। কত? রিমাইন্ডার তো 1 থাকে। মানে দেখেন না, 512 তে 511 পর্যন্ত যায়, তাহলে আর 1 থাকে, তাহলে 1 সমস্যা নাই। ওকে, জাস্ট হচ্ছে আমরা সংখ্যাটাকে কমাই নিয়ে আসতেছি। এই যে এটা করেন, এখানে কি আমরা 35 ধরবো, 3 ধরবো না, তাই না? জাস্ট এইটাও করেন, করে 14 দিয়ে ভাগ দেন। মানে ভাই আমরা যেভাবে ইউনিট ডিজিট বের করতাম রিমাইন্ডারের ক্ষেত্রেও সেম করব। সেম করতেছে, হ্যাঁ। এই যে এই যে ধরতে করতেছি, এই কাজই করতেছি, শর্টকাট করে ভাই দিলাম এই আমরা। জিনিসটা, জি এই জিনিসটা নিয়ে আমার মানে আউলেই কাছে এখন বুঝছেন আপনি? জি 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 আমরা ওইটা বেসিক শিখে আমরা কিন্তু এই বড় বড় ম্যাথ করে ফেলতেছি, মানে জাস্ট ইউনিট ডিজিটের বেসিকটা নিয়ে। এই জন্যই বলছি না যে এখান থেকে একটা ম্যাথ থাকবে, বলে আসছি না? জি 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 এই জন্যই বলছি, হ্যাঁ করে না। ঠিক আছে। এটা কি এ নাম্বার তো ভাইয়া বড় মনে হচ্ছে, 4 হবে। এখানে 5 যাই থাকে, কি থাকে এটা ইউনিট ডিজিট সবসময় কি থাকে? 5 5। 3 এর জন্য হচ্ছে কত? 4 দিয়ে 16 পর্যন্ত যাবে, তাহলে 3 এর পাওয়ার 1, তাহলে কত? 14, তাহলে কত থাকে? 8 8/14, তাহলে হচ্ছে একবার কত ইউনিট ডিজিট? 8। তাহলে এখানে 8 থাকতেছে ইউনিট ডিজিট 8 থাকতেছে, এখানে 3 থাকতেছে, তাহলে কত আসে আনসার? এ বড়। এ ঠিক আছে, এই ক্ষেত্রে কোনো এক্সেপশনাল পাবেন না, সব সময় পাবেন এ বড়। আচ্ছা, এই যে বড় সংখ্যা বলছে, দেখেন তো, বের করেন তো। এই যে দেখেন, আমরা অনেক ডিপে চলে আসছি,
অলরেডি 20-25টা করে ফেলছি তো, এখন এগুলা পারলে দেখবেন হচ্ছে আপনার ক্লিয়ার। ডিভাইডেড বাই 3 এটা রিমাইন্ডার বলছে। রিমাইন্ডার 1 না ভাই? 1 ভাই। ভাই ঠিক আছে 1 1 1 আসে। কেমনে করছেন বলে দেন। ভাই রিমাইন্ডার না 0? 0 প্লাস 1 হচ্ছে 1 এই যে আর এখানে 1 তো একটি এখানে কি আসে, এখানে কি আসে, এখানে ইও কি ইউনিট ডিজিটটা কি 0 0 0 সাথে 2 গুণ করলে কত 0 প্লাস 1, তাহলে 1/3 ইউনিট ডিজিট কত, মানে রিমাইন্ডার কত 1 বুঝছি এবার। তো বড় মেথড কি আনার সমস্যা হবে? ভাইয়া আশা এই করি সমস্যা ম্যাথটা হবে না আমরা করছিলাম ওই যে 10 টু দি পাওয়ার 100 যতই থাকে না কেন আমরা 10 টু দি পাওয়ার সামথিং বাড়তেই থাকবে, তো এটার সাথে 2 গুণ করলে 2 হ্যাঁ 0 ওইটা তো 0 ওইটার 0 সাথে প্লাস তো গুণিত 1। হবে প্লাস 1 থাকে 1/2 ওইটাই তো আরো যেভাবে শর্টকাট শিখতেছেন আর কি, আপনি একটু হ্যাঁ বেশি তাহলে শিখছেন। রিমাইন্ডার তো 0 থাকে, 0 কিভাবে থাকে 3 দিয়ে ভাগ যায়। দাঁড়ান, আমরা কি এখানে ভুল করছি? হ্যাঁ 10 টু দি পাওয়ার যদি দাঁড়ান ভুল করলে তো ভুল। আচ্ছা দেখি 10 এর পাওয়ার 1 থাকলে 2 প্লাস 1 তাহলে 21। ওকে ও আচ্ছা আচ্ছা 3 দিয়ে ভাগ দিতে বলছে। ওকে এটা গেল। 10 এর মান যদি আমরা হচ্ছে 2 দিই 100 দিই 100 ইন্টু 2 তাহলে কত 201। 201 কি 3 দিয়ে ভাগ যায়? হ্যাঁ 201 3 দিয়ে ভাগ যায়? আর একে 3, হ্যাঁ 2 এর একে 3 যোগ করলে 3 আসে, তো এটা তো 3 দিয়ে ভাগ যাই তো যায়। তাহলে, হ্যাঁ তাহলে 3 দিয়ে যাচ্ছে, তাহলে তাহলে তো যাচ্ছে। আর একটা দুধ দেই 3 কিউব মানে 1000 1001 2001 যায় না, কারণ হচ্ছে হ্যাঁ যোগফল দুটার যোগফল কি তিনটা যোগফল এই যে এখানে 3ই থাকে আছে। 2000 প্লাস 1 জি 2001 এটা এর বাদ যোগফল যায়, কত? এটা বাদ যায়। এটার যোগফল কত? যোগফল 3 না? তাহলে আচ্ছা হ্যাঁ তাহলে দেখতেছি যে টোটাল 3 দিয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে আমাদের এখানে ভুল আছে। আচ্ছা ভাই, এই জিনিসটা এভাবে করা যায় না যে 10 রে আমি যদি 5 ইনটু 2 দিয়া ভাঙি তাহলে হ্যাঁ হচ্ছে ওইটা করতে পারেন, ওইটা 5 এর ওইটাকে যদি আরো ফাইন ফ্যাক্টরাইজেশন অনুযায়ী ভাঙা করেন সেটা করতে পারেন। মানে আমরা যত সেকেন্ড কমাইতে চাচ্ছি আর কি, 5 সেকেন্ড কমাইতে পারলে আমাদের জন্য লাভ। ঠিক আছে জি। ওকে এখানে এটা করেন। আমরা অনেক ম্যাশ আপ হয়ে যাচ্ছি, আর দুই এক দেখে আর কয়টা আছে। তাহলে ভাই আনসার কি হবে? আনসার এটা 0 হবে, এটা 0 হবে। এই 3 দিয়ে ভাগ যাচ্ছে অর্থাৎ রিমাইন্ডার নাই, আর এটা হচ্ছে 1। তাহলে আনসার হচ্ছে আপনার আমাদের বি। আচ্ছা এখানে বলছে যে 4 ডিজিট একটা ইন্টিজার 882x ইজ আ মাল্টিপল অফ 9। 9 মাল্টিপল মানে কি 9 দিয়ে ভাগ যাবে না সংখ্যাটা? জি ভাই আচ্ছা 9 দিয়ে ভাগ দিলে x ইজ ইউনিট ডিজিট, মানে x হচ্ছে ইউনিট ডিজিট। আচ্ছা কোন একটা সংখ্যা বসাইতে হবে যেটা ধরেন আমরা জানি কি টোটাল সংখ্যা যোগ করে যদি 9 দিয়ে ভাগ যায় সেটা দিয়ে ভাগ যাবে 9 দিয়ে, তাই না? হ্যাঁ এখন আমাকে বলছে জি x এর ভ্যালু কে কে হইতে পারে, যদি দেখি x এর ভ্যালু 2 এর নিচে হইতে পারে তাহলে তো হইলো। আচ্ছা যোগ করেন তো x এর ভ্যালু 1 বসান তো, তাহলে টোটাল যোগ করেন তো কত আসে? টোটাল 82 হলে 18 আসে, আর 1 যোগ করলে 19 হয়। 19 বাই 9 এটা তো যাচ্ছে না, তাই না? আচ্ছা না তাহলে 2 বসান, 2 বসালে কত দেখেন? 2 বছরেও যায় না। 20 হবে 20 20 যায় হলে যায় না, তাহলে 3 বসান। 3 এর হ্যাঁ যাবে না। তো 27 যাবে, 27 হতে গেলে এখানে কত বসাতে হবে? 9 কত বসাতে হবে? 9 নাই তাহলে এখানে 9 বসাতে হবে, তাহলে x এর ভ্যালু 9 হলে যাবে। আবার যদি এখানে যদি 0 বসাইতাম, তখনও যাবে x এর ভ্যালু একবার 9 হলে যাইতেছে, 0 বসাইলে যাবে। তাহলে 0 যদি বসাইলে যায় তাহলে কি आंसर কি হবে? ডি টি ঠিক আছে ওকে দেন এটা দেখেন কত বড় সংখ্যা দিয়েছে। আচ্ছা আমরা বড় সংখ্যা থাকলে আমরা বলছিলাম 4 ডিজিট হইলে কত দিয়ে ভাগ দিব, কয়টা সংখ্যা নিব? 4 ডিজিট হইলে দুইটা আর 8 ডিজিট হইলে তিনটা লাস্টে 3টা। দেখছেন আমরা জাস্ট শর্টকাট হয়ে গেল না? এত বড় সংখ্যা নিয়ে আর ভাবতে হবে আমাদের? না নতুনরা বই কমছে কিছুটা? জি ভাই তাহলে 76 কে 4 দিয়ে ভাগ দেন, দিয়ে দেখেন রিমাইন্ডার কত। 94 কে 4 দিয়ে ভাগ দেন, দেখেন রিমাইন্ডার কত। দুটারই তো 0 হওয়ার কথা। 0 আসে। হুম 2 9 8 এটা তো ভাগ যায়, তাই না?
এটা 0 আসে। হ্যাঁ ওই 74 তো 94 তো ভাগ যাওয়ার কথা না, কারণ 96 এ যাবে আর হ্যাঁ, একটা যায় 100 না। যাবে, এটা যাবে না। তাহলে বড় কে? বড় হচ্ছে বি। বি বড়। ওকে, দেন হচ্ছে হোয়াট ইজ দ্য রিমাইন্ডার। এই যে রিমাইন্ডার বলছে, এই টোটালটা রিমাইন্ডার। এখন দেখেন বড় সংখ্যার স্কোয়ার বলছে, আমরা কি এত বড় স্কোয়ার করতে যাব? আমরা হচ্ছে যখন 2 ডিজিটের ভাগ ডিভাইডেড থাকবে তখন আমরা জাস্ট 2 ডিজিটের স্কোয়ার করব, যদি 1 ডিজিট থাকতো জাস্ট লাস্ট একটা ডিজিট করব। তাহলে এখানে কত ডিজিট স্কোয়ার করব? 06 ডিভাইডেড বাই 20, তাহলে উপরে থাকে 36/20, তাহলে রিমাইন্ডার কত? 16। যদি এখানে হচ্ছে যদি শুধু 2 থাকতো তাহলে কত নিতাম? 6 নিতাম। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? এখানে যত বাড়বে ভাই ততই বাড়তে থাকবে, তাই তো? হ্যাঁ, ডিজিট বাড়তে থাকবে, ঠিক আছে? জি ভাই। সো 2 ডিজিটের বেশি আসবে না। আমি কি বুঝতে পারছি যে এত বড় হইলেও আমাদের বই পাওয়া উচিত না? ক্লিয়ার সবাই? জি ভাই। ভাই এটা ডিভিজিবিলিটি নিয়ম অনুসারে হবে না? ডিভিজিবিলিটি এখানে বলছে রিমাইন্ডার 1/20। এখন আমাদের যত টাইপ পাচ্ছেন, যত শিখতেছেন, এগুলোই তো আপনারা ইউনিক শিখতেছেন নাকি? এখন আপনি এই দেখে এটা দেখে ঘাবড়ে না যান, আমরা ডিভিজিবিলিটি রুলে আগেরটা করছি, তাই না? ডিভিজিবল যাচ্ছে, এখানে দেখতেছি স্কোয়ার বড় বেল হয়েছে। আমরা জাস্ট এখানে শিখলাম কি, যত দিয়ে ডিভাইড যাবে, এন যদি 2 ডিজিট হয় আমরা এখানে কয় ডিজিটের স্কোয়ার নিব? শুধু 2 ডিজিট। আমরা যদি এখানে 1 ডিজিট হয় একটা নিতাম, 3 ডিজিট হলে 3টার স্কোয়ার নিতাম। মানে আমরা যত এটা শুধু স্কয়ারের ক্ষেত্রে না ভাই? হ্যাঁ, স্কোয়ারের ক্ষেত্রে। আপনার ভাগের ক্ষেত্রে আলাদা শিখছেন, স্কোয়ারে শিখছেন, এগুলো যা শিখে যাচ্ছেন, প্র্যাকটিসের সময় ক্লিয়ার হয়ে যাবে। এগুলো বাসায় যখন আবার প্র্যাকটিস করেন একবার, সব ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছি আমি সবাইকে? আচ্ছা, এখানে কিন্তু অনেকগুলো ম্যাথ হয়েছে আজকে, আমি কি বুঝতে পারছি সবাইকে? এই যে দেখেন আর কোনো ম্যাথই নাই এগুলোতে, এই যে ইউনিট ডিজিট বা ডিভিজর। আমি সবাই বাকিরা ক্লিয়ার? একটু কথা বলেন। জি ভাই। ওকে, তাহলে দেখেন আমরা বেসিক করার পরে আমরা যখন কেএমএফ এ আসছি, কেএমএফ এ প্রায় 30টার মতো ম্যাথ করে ফেলছি। এই যে 30টার মতো ম্যাথ করে ফেলছি, সবই দেখলাম আপনারা পারেন। তার মানে কি আমাদের এই টপিকের মধ্যেই থাকে। এবার ভাই আপনি কি মানে ম্যাগুসের ম্যাথ গুলো করাবেন? ম্যাগুসের ম্যাথ হচ্ছে আমি অ্যাকাউন্ট দিয়ে দিব, বাট আমার কাছে মনে হয় না ম্যাগুসের ম্যাথ প্রয়োজন আছে, ঠিক আছে? জি। সো ম্যাগুসের ম্যাথের আমি হচ্ছে আপনাদের স্যাটিসফ্যাকশনের জন্য আমি অ্যাকাউন্ট দিয়ে দিব, বাট আমার কাছে যত ম্যাগুসের ম্যাথ কোনো ইটিএস স্ট্যান্ডার্ডেরই মনে হয় না। আপনি 5LB করার পরে, আপনি কেএমএফ করার পরে আপনি পরীক্ষাতে বসতে পারবেন, মক টেস্ট দিবেন, মক টেস্টে কোশ্চেনগুলো পরীক্ষা করে যাবেন, আপনি আমি গ্যারান্টি দিচ্ছি আপনি 165+ এমনি পাবেন। ম্যাগুসের ম্যাথ ধরতে হবে না, ঠিক আছে? জাস্ট পড়তে হবে। এই যে যা কনসেপ্ট দিচ্ছে এর বাইরে প্রশ্ন আসে না, এইটুকু গ্যারান্টি আমার বিশ্বাস করে আপনার 3 মাস পড়তে হবে। আমি যা কনসেপ্ট দিছি, কনসেপ্টের পরে এসে কোনো ম্যাথ পাইছেন এখানে? না ভাই, কেএমএফ না, এগুলো এসে পাবেন না। এবং আমি একটা সময় পরে আপনি যখন 5LB শেষ হয়ে যাবে, আমি গ্যারান্টি দিতে পারি আপনি নতুন কোনো ম্যাথ পাবেন না, সব পুরানো হয়তো বা কনসেপ্ট জাস্ট জ্বালাফেলা করবেন, আর কিচ্ছু না। এখানে যারা পুরানো আছে তারা এখানে অ্যাড হয়েছে, কারণ হচ্ছে সে হয়তো বা একটু গ্যাপ ছিল, বাট যারা অলরেডি রেগুলার ছিল তারা অলরেডি পরীক্ষাতে বসতেছে, তাই না অর্পিতাবু? যারা রেগুলার করছে তারা কি গ্যাপ ছিল নাকি সব কমপ্লিট করতে পারছে? সব কমপ্লিট করছে ভাই, অনেকে তো পরীক্ষাও সামনে। সো এই জিনিসটা আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা 3 মাস পর পরীক্ষাতে বসতে পারবেন, তাও ভালোভাবে, ঠিক আছে? এইটুকু বিশ্বাস নিয়ে 3টা মাস লেগে থাকেন, আছেন তো নাকি? ইনশাআল্লাহ ভাইয়া। জি জি ভাই। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা 5LB তে কারো কোনো কোশ্চেন থাকলে আমরা 5LB টা দেখব। এবং 5LB এর ক্ষেত্রে আরেকটা সুযোগ হচ্ছে, আমরা যেহেতু আজকে অনেক বেশি এখানে ম্যাথ করছি, আপনারা হচ্ছে ওই যে ভিডিওটা যেটা প্রোভাইড করছি, এখানে 3টা অধ্যায়েরই টোটাল যে প্রবলেমগুলো হওয়ার কথা সেগুলো সলিউশন দেওয়া আছে, ওই ভিডিওটা থেকে সলিউশন দেখে নেবেন, যেগুলো গ্যাপে ক্লিয়ার হবে না। তাছাড়া যাদের একটু প্রবলেম আছে, আমরা আর 30 মিনিট বা 20 মিনিট থাকবো, এর মধ্যে ক্লিয়ার হবে। বাকিগুলো ওই ভিডিও থেকে দেখে ক্লিয়ার করে নেবেন, ওইখানেও আবার হচ্ছে ওই 5LB 3টা টপিকই দেওয়া আছে, ঠিক আছে? ভাই আমার 13 নম্বর চ্যাপ্টার একটু ঝামেলা আছে। হ্যাঁ ভাইয়া, 13 থেকে শুরু করেন, ওইটা তো অনেক ঝামেলা। আচ্ছা আচ্ছা, আগে আমরা 7 নাম্বারটি, 7-এর কারো কোনো প্রবলেম থাকলে স্পেসিফিক বলেন, আমরা স্কিপ করে যাব পরে। ভাই 7-এর 10 নাম্বার আর 15 নাম্বার একটু বলেন। ওকে, 10 নাম্বার। ভাই এই টাইপের ম্যাথ কি থাকে এত বড় না, লেখা? এটা লেখা থাকে, হ্যাঁ, এত বড় লেখা না, আরো বড় লেখার ম্যাথ থাকবে, ঠিক আছে? কিন্তু ওইটা অ্যাডজাস্ট, এই যে বইটা প্রথম দিকে যে এত বড় ম্যাথ থাকে কিনা বই, এই বইটা কেটে যাবে কখন? যখন বেশি বেশি ম্যাথ করবেন,
মক টেস্ট দিবেন, কেএমএফ করবেন, 5LB করবেন, যখন অনেক বেশি ম্যাথ করবেন তখন দেখবেন এইটা তো মামুলি, এর থেকে হাজার বড় ম্যাথ হয় নাকি অর্পিতাবু? হ্যাঁ ভাইয়া। এটা মামুলি, ভাই এটা কিছু না। এই জি এই এত বড় লেখা যে ম্যাথ গুলো থাকে ওগুলো অ্যাপ্রোচিংটা কি রকম হয়, মানে অ্যাপ্রোচটা করব কিভাবে? আপনার প্রথম কথা হচ্ছে আপনি স্টেপ বাই স্টেপ যা বলছে সেটাকে সুন্দর করে পড়া। স্টেপ বাই স্টেপ পড়ার পরে দেখবেন পুরো ম্যাথটা আসলে অল্প জিনিসই বলছে। এখানে বলছে মলি ওয়ার্ক ইন অ্যামিউজমেন্ট পার্ক ওভার দ্য সামার, দরকার আছে এটা কি কথা কথা বলছে? না না না। এভরি 2 উইকস শি পেইড অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং শিডিউল, সব প্রত্যেক দুই সপ্তাহ পর পর সে একটা ফলোয়িংয়ে টাকা দেয়। এই যে এখানে বলছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট উইক, প্রথম 2 উইক পরে সে টাকা পাইছিল 160 টাকা। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইচ সাবসিকুয়েন্ট 2 উইকস পিরিয়ড, মানে প্রত্যেকটা 2 উইক পর পর সে হচ্ছে 1 টাকা করে বেশি পায়, মানে 1 টাকা করে বেশি পেতেছে, ধরেন হচ্ছে 1 টাকা বেশি হলো। প্লাস এডিশনাল অ্যামাউন্ট ইকুয়াল টু দ্য সাম অফ দ্য অল পেমেন্ট, মানে যেগুলো অল পেমেন্ট যোগ করে যত পাইতো সেটা যোগ হইতো, মানে 1 টাকা যোগ হওয়ার পরে বাকি আগেরটাও যোগ হইতো। আমাকে এই জিনিসটা বলছে যে তুমি একটা যোগ করলাই করলা, সাথে আমার আগেরটা যোগ করবা, ঠিক আছে? এরকম করতে করতে যায় লাস্টে বলছে 10 উইক পরে আমার টাকাটা কত হবে এটা বলছে। তাহলে 2 এর পরে 4 উইক হবে, 6 উইক হবে, 8 উইক হবে, 10 উইক হবে। তাহলে দেখেন প্রশ্নটা বুঝছেন, জাস্ট ইজি ভাবে বলছে জাস্ট 10 উইক পরে কত। তাহলে এই পুরো জিনিসটা যখন ভাঙা ফেলবেন তখন কি আপনার জিনিসটার কঠিন থাকে? না না। দেখেন 4 উইকে পরে বলছে যে প্রত্যেক উইকে 1 করে যোগ হইতেছে, তাহলে এই উইকে সে 161 টাকা যোগ হইছে, প্লাস আগের যেটা সাম এটাও থাকতেছে, বলছে না থাকবে? জি জি। তাহলে কত থাকে এখানে, কত এটা? 311। 311 না 321 না? 300 160 160 হ্যাঁ হ্যাঁ 321। আবার 321। তাহলে পরবর্তী 6 উইকে আসার পরে তাহলে বলছে আগের সামটা তো থাকবেই, প্লাস পরেরটা কি হবে, 1 যোগ হবে না? জি 22 হলো। এখানে কত আসে? 643 আছে। এইখানের ক্ষেত্রে কি হবে? সে বলছে আগেরটা থাকবেই, পরেরটা কি করবে? এক যোগ 1 যোগ হবে। এখানেও বলছে যে এখানে কত আসে তাহলে 1247 87। তাহলে দেখেন 10 নম্বরে আসার পরে দেখতেছি 1287ও থাকবে, প্লাস 1288 হবে। এই দুইটার যোগফল করতে বলছে, কত আসে? 2575। এখন আমাকে বলেন সে যে এত বড় কথা বলছে আসলে কি এত বড় ম্যাথ ছিল? আচ্ছা ভাই, এখানে আমি আসলে এই ওয়ার্ডিং বা সেন্টেন্সটা নিয়ে একটু কনফিউজড। জি যেমন এখানে বলা আছে she was paid according to the following schedule at the end of the first 2 weeks হুম she received $160। হ্যাঁ 2 উইক পরে সে 160 টাকা রিসিভ করছে, এইটুকু হচ্ছে এখানে। হ্যাঁ হ্যাঁ এইটুকু। এরপরে যেটা বলছে at the end of সাবসিকুয়েন্ট পরবর্তী সিকোয়েন্সে 2 উইকস পিরিয়ডে পরে 2 ঘন্টা সি রিসিভস, প্রত্যেকটাতে সে 1 টাকা করে রিসিভ করবে, প্লাস এটা এডিশনাল অ্যামাউন্ট ইকুয়াল টু দ্য সাম অফ অল পেমেন্ট হি রিসিভড প্রিভিয়াস উইক, মানে আগে যেটা যোগ করে নিয়েছিল সে সেইটা যোগ হবে, প্লাস বর্তমানের সাথে 1 যোগ হবে। কিন্তু বর্তমানের সাথে এক যুগ হবে এটা ক্লিয়ারলি বলে না। এই যে 1 যোগ বলতে এই যে সাম অফ দ্য অল পেমেন্ট শি হ্যাড রিসিভড ইন প্রিভিয়াস উইকস, মানে টোটাল যে আগের সাথে এডিশনাল অ্যামাউন্ট হিসেবে ইকুয়াল সবটা পিছনে সবগুলো যোগ হয়ে আসবে। মানে আমরা তো জাস্ট ভাঙে ভাঙে দেখেছি, তো আলটিমেটলি সে যখন এখানে আসছে সে আসলে এখানে আসার পরে টোটাল বাক্যে আগেরগুলো যোগ হয়ে আছে, মানে এটা যখন আসছে মানে হচ্ছে কি সে এই টোটাল 3টার যোগফল প্লাস 1 যোগ, বুঝতে পারছেন? মানে এই 3টা এইভাবে আসছে, মানে আমরা তো এইভাবে দেখা দিয়েছি, বাট সে আসলে এটা যখন করছে সে আসলে এই 2টা যোগ হয়ে আসছে, বুঝছেন? এটা যখন করছে সে এইভাবে এইভাবে যোগ হয়ে আসছে, মানে এডিশনাল যতগুলো পিছনে আসে সব যোগ হইতেছিল, বুঝছেন? বুঝছো? সো ওইটাকে আমরা যে সহজ হয়ে এইভাবে ভাঙছি, বাট আলটিমেটলি সে কিন্তু ওইভাবে যোগ হয়ে আইতেছিল। ইয়া ওকে ঠিক আছে, আর কারো এটাতে আর কত? ভাইয়া 13 নাম্বারটা কি কোনো শর্টকাট আছে নাকি ওই যে ধরে ধরেই করতে হবে? 13 নম্বরে এটা হচ্ছে কি অন এ সার্টিন ট্রেন টিকেট হচ্ছে শর্টকাট, ধরে ধরেই করেন, সমস্যা কি? এখানে বলছে 6টা চিলড্রেনের হচ্ছে 6 জন 6 টাকা করে, আর অ্যাডাল্টের হচ্ছে 9 টাকা করে।
ট্রেন টিকিট কস্ট অফ টোটাল 6 জন প্যাসেঞ্জার, টোটাল 6টা প্যাসেঞ্জার, এর মধ্যে 44 থেকে 50। এখন এই কনসেপ্টটা ধরে ধরে করা থাকতে হবে কেন? কারণ কেএমএফ এই টাইপের কোশ্চেন থাকতে পারে যে এইরকম ক্ষেত্রে একটা স্পেসিফিক রোলই ইউজ করবো। আমরা যেটা আগের ক্লাসে শিখেছিলাম সেটা কি, 6টা প্যাসেঞ্জারের ক্ষেত্রে আমি ধরে নিব একজন সব থেকে সর্বোচ্চ সংখ্যক নিয়েছে, আরেকজন নেই নাই প্যাসেঞ্জার আরেকজন থেকে। ধরুন আমি অ্যাডাল্ট থেকে একজনকে নিলাম না, চিলড্রেন থেকে 6 জন নিলাম, তাহলে 6 জনের টোটাল টাকা কত আসে? 6 কত? 36। আর এদিকে তো 0, তাহলে 36। আমার কি রেঞ্জের মধ্যে গেলাম? না। তাহলে যদি আরেকজন, আমি যদি নেই যে চিলড্রেন নিলাম 5 জন, অ্যাডাল্ট নিলাম 1 জন, তাহলে 530 আর 9, আমি কি রেঞ্জের ভিতরে ঢুকছি? না। আমার এই সবগুলো ধরে ধরে করতে হবে কেন? কারণ এখানে এ বি সি ডি, ডি একটা অপশন আছে না? যদি দুইটা পাই তাহলে কি আনসার থাকবে নাকি ডি হয়ে যাবে? ডি হয়ে যাবে। এই জন্য তাহলে যে আমি যদি হচ্ছে নেই প্রথমটা, সি যদি হচ্ছে নেই 3টা না 4টা, আর 9 যদি নেই 2টা, তাহলে 4 নং 424 আর 9 দুগুণ 18, তাহলে কত আসে? যোগ করলে কত? 42 না? 42 কি ঢুকছে রেঞ্জে এখনো? না ভাই, আমি হচ্ছে কি প্রথমে হচ্ছে 6 জন প্যাসেঞ্জার বলছে, তো তো প্রথমে চিলড্রেন 3 জন, অ্যাডাল্ট 3 জন নিয়ে দেখছি হয় আসছে। আবার হচ্ছে চিলড্রেন 1 জন 2 জন নিছি, আর অ্যাডাল্ট 4 জন নিছি। তো হচ্ছে হ্যাঁ, তখন হচ্ছে ডি চলে আসে, তাই না? এইভাবে জাস্ট বেসিকটা হচ্ছে এটা, এইভাবে এইভাবে একটা একটা করে 6 থেকে কমায় কমায় যাব, এটা বেসিক। বাট আপনি মাঝামাঝি করে চলে আসছেন, এটা বেটার। বুঝতে পারছেন? একটা স্পেসিফিক ওয়েতে এটা, যে আমি প্রথমে সবাই একজনকে সব দিয়ে দিব, আরেকজনকে দিব না, তো আস্তে আস্তে করে বাড়াবো, বাড়াই দেখবো আমার শর্তের মধ্যে যে গেছে কিনা, গেলে চলে আসছে। বাকিরা ক্লিয়ার? ওকে, আর কোনো আছে ম্যাথ আপনাদের এখানে? ভাই একজন মেবি 15 বলছিল। আচ্ছা, এই 15 জনই বলছিলেন, আছেন এখানে নাকি চলে গেছেন? এই কারো কোনো পড়ানোর প্রবলেম আছে? যারা এখানে আছেন কেউ পড়ানোর মতো, দেখার মতো? কথা তো বলতেছেন না। 5 মিনিট আছে। হ্যালো, 15 দেখাবো? জি ভাই। না ভাই, আমাদের 13 নম্বর চ্যাপ্টার থেকে দেখাবো। আচ্ছা, 13 আজকে তো সময় নাই। আমরা ভিডিওতে কি আমার কমপ্লিট করা নাই 13 পিতাপো? ভাই কয়েকটা আছে, কিন্তু আর একটু কয়েকটা স্পেসিফিক কোশ্চেনে হচ্ছে একটু ডিটেইলস লাগতো আর কি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এটা নেক্সট কোয়ান ক্লাসে করি, ঠিক আছে? কিছু একটা দিয়ে দিব, আর হচ্ছে নেক্সট কোয়ান ক্লাসে 13 আর 14, মানে 14 এর যেগুলোতে আপনাদের ডিটেইলস লাগবে অলরেডি আমরা তো ব্যাখ্যা দিয়ে মানে ভিডিও দিয়ে দিয়েছি, প্লাস হচ্ছে যাদের ডিটেইলস লাগবে সেগুলো সেখানে দিয়ে দিব, ঠিক আছে? সাথে কিছু কোয়ান্টের আমি হচ্ছে এই 3টা অধ্যায় মিলিয়ে কেএমএফ যদি আর কোনো কোশ্চেন থাকে আমি একটা পিডিএফ বানিয়ে দিব, সেগুলো করে আসবেন নেক্সট ক্লাসের আগে। প্লাস হচ্ছে 5 এর বার একটা চ্যাপ্টার অ্যাড হবে, সেটা পড়ে আসবেন, ঠিক আছে? নেক্সট কোয়ান্টের আগে, ঠিক আছে? যাদের প্রবলেম আছে লিখে রাখবেন, আমরা প্রবলেম অ্যাভয়েড করে কখনোই যাব না। এখানে সবগুলো রাখেন, আমরা নেক্সট দিন করব, আজকে যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, ঠিক আছে? মানে 7 নাম্বার চ্যাপ্টার, তাহলে 15 নাম্বারটা আবার একটু দেখাই দেন। তাহলে এতক্ষণ না করলেন কেন? 4 মিনিট আছে, আমি 15 কাছে যেয়ে বসে আছি, যে কে লাগবে একটা বলেন, এখন বলেন, দেখাই দেন। ভাই আমি সবার ভালোর জন্য বলছি, এটা তো আমি একটু প্যাচ খাইছি। দেখেন, আমাকে বলছে 1907 থেকে 1917 থেকে 1996, 1912 থেকে 1900, এত বড় সংখ্যা দিয়ে যাবো না, আমরা যাবো জাস্ট আগের ইমিডিয়েট ইয়ারটা। তাহলে ধরেন 30শে মে 1900 কত, ওই যে কি বলে, না 1995 গেলে কি 95, ঠিক আছে? আর এটা নিব 91 না, এখানে নিব হচ্ছে 1990। আচ্ছা, 1990 এর মে মাসে, 1995 এর মে মাসের 30 থেকে 1996 এর 1 বছর হইতে গেলে মে মাসে 30 হওয়ার দরকার ছিল না? যদি 1 বছর হইতো টোটাল নিতাম, তাহলে কত হওয়া দরকার ছিল? মে 30 হওয়ার দরকার ছিল না? জি। তাহলে এখানে আছে কত? 15 দিন কম আছে না 1 বছর হওয়ার? হ্যাঁ, 15 দিন গ্যাপ আছে। আর এখানে দেখেন তো, মে 15 থেকে শুরু করছি, মে 30 এ শেষ হয়েছে, তাহলে কি 1 বছর হইতে গেলে 15 হওয়ার কথা ছিল, এখানেও আছে 30, তাহলে কত দিন বেশি? 15 দিন। তাহলে এটা বড় না এটা বড়? বি বড়। বড়। বুঝছেন?
ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা আজকে এই পর্যন্তই থাকি। আমরা ভার্বাল ক্লাস কালকে করবেন না পরশু করবেন বলেন? ভিডিওটাতে আরেকটা ভিডিও দিবে, সেটা দেখে আসবেন, করে আসবেন। এখন কালকে আর একটা হচ্ছে গ্র্যাগ মেটার আরেকটা সেট করতে হবে ভার্বালের, এই যে ওয়ার্ডের, এটা কালকে পরে আসতে পারবেন নাকি পরশু দিবেন? কালকে দেন। কালকেই ভাইটা, কালকেই দেন। তাহলে হচ্ছে স্যার ভাইয়া ভিডিও দিলে